আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আলিম পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থতার সাথে কাটাচ্ছ দিনগুলো। সামনেই তো ভাইয়া, সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলছো এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। আজকের ক্লাসটি কিন্তু স্পেশাল ক্লাস। ক্লাসটি সর্বোচ্চ ভিউ এবং সর্বোচ্চ শেয়ার চাই। তোমরা অনেকেই শেষ মুহূর্তে হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া প্রশ্নগুলো মুখস্থ হচ্ছে। হতাশ না হয়ে নিজের জায়গা থেকে সুস্থভাবে পিছনের পড়াগুলো রিভিশন করা এবং সামনে নতুন কোনো পড়া না পড়া এবং বেশি বেশি লেখার প্র্যাকটিস করা। তো তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও। কে কে ক্লাস দেখছো, কোথা থেকে দেখছো, এবং দ্রুত কমেন্ট করো এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। এখনো অনেকেই ক্লাসে জয়েন হচ্ছ না, দ্রুত ক্লাসে জয়েন হয়ে নাও এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। হ্যাঁ ভাইয়া, তোমরা ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। হুমায়রা ইয়াসমিন খুলনা থেকে দেখছি, নাবিলা জাহান চট্টগ্রাম থেকে, আফসানা সুলতানা। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা দয়া করে শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। আজকে কিন্তু বেশি সময় নষ্ট করব না। আজকে ক্লাসে অ্যাটেনশন বেশি দিবা। ক্লাসে এক মুহূর্তের জন্য অ্যাটেনশন অন্যদিকে দেয়া যাবে না, ক্লাসের বাহিরে। আব্দুর রহিম, নামাজের সময় আমি তো বলেছি যে যদি ক্লাসে শিডিউল দেওয়া থাকে তোমরা একটু দয়া করে নামাজটা আগে পড়ে নিবা, নামাজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে পড়ে নিবা। বগুড়া থেকে মুস্তাকিম, চিটাগাং থেকে দেখছি ভাইয়া। দেখো, আজকে এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা এখনো মাত্র 26 জন ক্লাসে জয়েন করেছো। দ্রুত ভাইয়ারা ক্লাসে জয়েন করো, বন্ধুদের মেনশন দিয়ে দাও। বাইজিৎ তামিরুল মিল্লাত থেকে ধন্যবাদ ভাইয়া। ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আমি বেশি সময় নষ্ট করব না, আর মাত্র 30 সেকেন্ড। তোমরা ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। আজকে তো ভাইয়া মনে হয় মুনাসাখার আমরা 3টা প্রশ্ন সলভ করাবো ইনশাল্লাহ। জি, সাথে সাথে শুধুমাত্র প্রশ্ন সলভ না, বরং তারা হচ্ছে কিভাবে আসলে বেসিক যে কনসেপ্টটা সেটাও মনে হয় ধরাই দেওয়া হবে। ওইটা ধরাই দেওয়া হবে এবং পাশাপাশি হচ্ছে আজকের এই ক্লাসটার মাধ্যমে তারা নিজের থেকে, এবং আজকে এটা তারা নিজেরাই বুঝতে পারবে, ক্লাসের শেষে তাদেরকে হোমওয়ার্কও থাকবে তাদের, এবং তারা নিজেরাই বুঝতে পারবে যে আসলে এই ফারায়েজটা কিভাবে আসলে করতে হয়। এই বিস্তারিত আজকে মোটামুটি আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে তাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেহেতু তাদের সামনে পরীক্ষা, এবং এরপরেও যদি কিছু টুকিটাকি কিছু বাকি থাকে তাহলে আমরা তো ওই লাস্ট নাইট যে ক্লাসটা আমরা দেব সেইখানে আমরা আরো সুন্দরভাবে এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। তো আমি আদিল ভাইয়াকে ফ্লোর দিয়ে যাচ্ছি, সে এখন তোমাদের ফারাজের ক্লাস নেবে। আমিও আসবো তোমাদের মাঝখানে, আমিও এসে ক্লাস নিব ইনশাল্লাহ। আমিও ফারাইজের টুকটাক বিষয়ে কথা বলে আবার আদিল ভাইও নিবে ইনশাল্লাহ। আজকে ডুয়েল ক্লাস হবে, তো তোমরা দ্রুত ক্লাসে জয়েন করো এবং ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং শেষ সময়ে তোমাদের প্রস্তুতি অনেক সুন্দরভাবে আগাচ্ছে। তো পূর্বে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকে আমাদের ফারায়েজ পাশাপাশি আমাদের আরবি দ্বিতীয় পত্রের যে পরীক্ষা সেটা হবে, আমি আরবি দ্বিতীয় পত্রের যে ক্লাসটা বাকি তোমাদের যে অংশগুলো রয়েছে সেটা আলোচনা করা হবে। তো কথাবার্তা বলবো না, সরাসরি আমরা আমাদের
পড়াশোনাতে চলে যাব। তোমাদের বিগত ক্লাসগুলোতে তোমাদের ফায়াজ ভাইয়া এবং আরও আমাদের এখান থেকে তোমাদেরকে ফারায়েজের যে হালতগুলো রয়েছে, হালত সহ একদম বিস্তারিত তোমাদের কিন্তু আগে আলোচনা করা হয়েছিল। ওকে, আগে কিন্তু আলোচনা করা হয়েছে। তো আমরা এখনই ক্লাস শুরু করে দেব। অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু খুব দ্রুত শেয়ার করে দাও এবং ক্লাসটা রেকর্ডেড থাকবে। হ্যাঁ, তোমরা ফারায়েজ এই বিষয়টা অনেক বেশি একটু ক্রিটিক্যাল। তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশে কিন্তু এই যে জমি জমা সংক্রান্ত বা ভাগ বটোয়ারার যে বিধানগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু মুসলিম আইনে হয়। এবং ফারায়েজটা আসলে আমাদের কেন দরকার, আমরা এটাকে অনেকেই ভয় পাই বা আমরা এটাকে পড়তে যাই না। আমাদের ফারায়েজে মার্ক যদিও কম, মাত্র 10 নাম্বার মুনাসাখাতে, আর কি আমি ফারায়েজ দ্বারা মিন করতেছি মুনাসাখাতে যদিও বা আমাদের নাম্বার হচ্ছে মাত্র 10, কিন্তু এই 10 নাম্বার তুমি যদি পাও, বাকি ফারায়েজের আরও যে 30 নাম্বার আছে, ওই 30 নাম্বার যদি পাও আর একটু কয়েকটা টেকনিক যদি পারো, তাহলে কিন্তু এই 10 নাম্বার কিন্তু তুমি সুন্দরভাবে কিন্তু ক্যারি করতে পারবা। তার মানে ওইখানে যদি তুমি 30-এর মধ্যে 20 পাও, এই 10 যদি পাও 30, আর ওইদিকে 60 থেকে তুমি যদি মোটামুটি সেখানে 40 বা 45-50 পাও, তাহলে কিন্তু এই তো 50-30-80 তোমার কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা প্লাস তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এই ফারায়েজ নিয়ে আজকে আলোচনা করব। তো যেটা বলতেছিলাম যে এই ফারায়েজটা, এটা কিন্তু তোমরা যারা ভবিষ্যতে ল পড়তে চাও, হ্যাঁ, সেই লতেও কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক বেশি কাজে লাগে। তোমরা জানো যে ল অফ ইনহেরিটেন্স নামে, আমি যেহেতু আইনের ছাত্র, আজকেও আমাদের ফার্স্ট মুসলিম ল এর ক্লাস হইল, সেইখানেও আমাদের স্যার এই মুসলিম ল পড়াতে গিয়ে তিনি এই ফারায়েজের কথাটা বললেন এবং এটাও বললেন যে এই ফারায়েজটা ম্যাক্সিমাম মানুষজন পারে না, বা বাংলাদেশের যে কোর্ট কাছারিগুলো রয়েছে সেইখানেও এই ফারায়েজটা না পারার কারণে হিউজ পরিমাণ মামলাগুলো আসলে জমে থাকে, পড়ে থাকে। অর্থাৎ বেশি উকিলরাও আসলে এই মাসালাগুলোকে বা এই রিলেটেড যে মামলাগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে চায় না। তো মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে আমাদের এটা একটা সুন্দর অপরচুনিটি। আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই ফারায়েজটা কিন্তু শিখে যেতে পারি। আচ্ছা, যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি একদম ক্লাসে চলে যাব ডিরেক্ট। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে তোমরা শেয়ার করে দাও। তো এই ফারায়েজটা যদি আমরা প্রত্যেকটা মুনাসাখা যদি আমরা দেখি, এই মুনাসাখাগুলো করার জন্য আমাদের কয়েকটা বিষয় সর্বপ্রথম মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয় সেটি অবশ্যই তোমার যে মুনাসাখা করার জন্য প্রথম যে বিষয় তোমার মাথায় রাখতে হবে সেটা যে এই হালতগুলো মুখস্থ আছে কি না। হালত যদি তোমার মুখস্থ না থাকে, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে এমন কোনো টিচার পৃথিবীতে নাই যে তোমাকে ফারায়েজটা শেখাতে পারে। তো প্রথম কথা, তোমার হালতগুলো মুখস্থ থাকতে হবে, এবং হালত যদি মুখস্থ থাকে তবেই কেবল তুমি এই ফারায়েজটা কিন্তু পারবা। দ্বিতীয়ত, এই মুনাসাখা করার জন্য হালতের পাশাপাশি আমাদের তাসহিহ, এইখানে এই তাসহিহের কিন্তু তোমাদের মুনাসাখা যে ফারায়েজ যে বইটা আছে, সেই বইয়ে কিন্তু তাসহিহ এর কিন্তু কিছু ফর্মুলা দেওয়া আছে, তাসহির যে রুলগুলো দেওয়া আছে সেই রুলগুলো তোমাদেরকে জানতে হবে। তাসহির মোটামুটি 60টার মতো এখানে রুলস রয়েছে। এই তাসহির যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো তোমাদেরকে জানতে হবে। তো এটাও কিন্তু হালতগুলো তোমাদের কিন্তু পড়ানো হয়েছে, পাশাপাশি তাসহির যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে পড়ানো হয়েছে। যদি না পড়ে থাকো, তাহলে এই আজকের ক্লাসটা তোমাদের যাদের এই হালতগুলো মনে নাই, সমস্যা নেই, আমি আমাদের আজকের মাসালা করার জন্য যতটুকু দরকার হয় আমি এটা তোমাদেরকে বিস্তারিত পড়াই দেওয়ার চেষ্টা করব। এবং তাসহির যে ফর্মুলাগুলো রয়েছে, যেগুলো না বোঝার কারণে আমরা ফারায়েজগুলো অনেক কঠিন মনে হয় এবং আমরা পারি না, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং তৃতীয়ত যে বিষয়টা লাগবে সেটা কিছু সম্পর্ক রয়েছে, বা শব্দের মধ্যে বা যে সংখ্যাগুলো রয়েছে, যে সংখ্যার মধ্যে, তারপরে ওয়ারিশের মধ্যে তার অংশ, হ্যাঁ, এর মাঝে কিছু সম্পর্ক রয়েছে। এই সম্পর্কগুলো জানতে হবে।
কিছু সম্পর্ক জানতে হবে। 4টা এরকম সম্পর্ক আছে, হ্যাঁ, এই 4টা যে সম্পর্ক রয়েছে এই 4টা সম্পর্ক জানতে হবে মোটামুটি। এই 3টা জিনিস। এরপরে আমাদের রয়েছে আউল আর হচ্ছে রথ। এখন আমরা তো এইখানে পুরোপুরি এই ফারাইজের উপরে ডিগ্রি নিতে আসে নাই। আমরা এই লাস্ট টাইমে তুমি যদি আমাকে বলো যে এক ক্লাসে তোমাকে ফারাইজ আমি শেখাই দেবো, আই এম এক্সট্রিমলি সরি, তুমি এখনই ক্লাসটা লিভ নিতে পারো, এটা আমার পক্ষে সম্ভব না। পৃথিবীতে কারো পক্ষে এটা সম্ভব না যে তোমাকে এক ক্লাসের মধ্যে তোমাকে, কারণ কিভাবে সম্ভব? আমি তোমাকে কিন্তু ধরে ধরে এই হালতগুলো কিন্তু মুখস্থ করাই দিতে পারবো না, এটা আমার হাতে নেই, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। আমি আজকে মাসালাটা করার জন্য বা আজকে মুনাসাকা করার জন্য যতটুকু দরকার আমি ততটুকু পারবো, কিন্তু এই হালতগুলো মুখস্থ করা টোটালি ডিপেন্ডস অন ইউ। তুমি যদি এটাকে ভালোভাবে মুখস্থ করো তাহলে তুমি মাসালাটা সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবা। তারপরে এই যে ফর্মুলাগুলো, এগুলো প্র্যাকটিস লাগবে, হিউজ প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস ছাড়া হবে না। তো আজকে ক্লাসে হয়তোবা তুমি শিখবা, কিন্তু 2 দিন যদি না পড়ো তাহলে ভুলে যাবা। তো এই জন্য ক্লাসের পরে স্লাইড, এটা আজকে দেখতে পাচ্ছ নোটের মাধ্যমে ক্লাস করা হচ্ছে এবং এই স্লাইডটা সম্পূর্ণ তোমাদেরকে প্রোভাইড করা হবে, এই জিনিসটা তোমরা পেয়ে যাবা। আর এই যে আউল রথ মাসালা পরীক্ষায় মূলত তোমরা যদি দেখো সেইখানে কিন্তু 2টা থাকে, 2টার মধ্যে একটা লিখতে হয় এবং 2টার একটা আসে রথ থেকে আর একটা আসে কিন্তু তাসিহি থেকে। রথ এবং তাসিহি এই 2টা থেকে কিন্তু 2টা পরীক্ষায় আসে। আমি এখানে আজকে মেইন ফোকাস পয়েন্ট রাখবো হচ্ছে তোমাদের পরীক্ষা, কারণ সামনে তোমাদের পরীক্ষা, সময় নষ্ট করবো না। তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার এবং যতটুকু ফারাইজের উপরে নলেজ হইলে তোমার পরীক্ষাতে তুমি ওভারকাম করতে পারবা, পরীক্ষাতে মোটামুটি একটা নাম্বার ক্যারি করতে পারবা, জাস্ট ততটুকুই আমরা দেখাবো এবং সেই অনুযায়ী তোমরা যদি চলো তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা 10টা নাম্বার পেয়ে যাবা। তো রথ এবং তাসি যে কোনো একটার উপরে যদি তোমার যদি পুরোপুরি নলেজ থাকে তাহলে তুমি ওভারকাম করতে পারবা এবং এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তুমি খুব দ্রুত তুমি আসলে এই মাসালাটা অ্যাটেন্ড করতে পারবা। তো এই রথটা তুলনামূলক একটু সহজ হইলেও হালকা একটু ক্রিটিক্যাল হওয়ার কারণে এইটা ছাত্রদের পছন্দের তালিকায় থাকে না, অর্থাৎ তারা এই রথটাকে একটু ভয় পায়, তারা এটা দিতে চায় না। কিন্তু তাসিহি যদিও এটা একটু কঠিন, অনেকগুলো রুলস, কিন্তু তবুও পোলাপান এটাতে একটু বেশি কমফোর্ট ফিল করে এবং এই তাসিহিটাকে তারা একটু দিতে চায়। তো আমরা শুরু করব। তো হালতগুলো তো তোমাদের জানাই আছে, হালতগুলো নিয়ে আমি আলোচনা করব না বলছি। আমরা তাসহির যে ফর্মুলাগুলো রয়েছে এই তাসহির ফর্মুলাটা আমি দিয়ে শুরু করতে চাই, যে তাসহির যে 7টা ফর্মুলা রয়েছে এই 7টা ফর্মুলা আমরা সর্বপ্রথম আলোচনা করব। দেন আমরা বিগত সালে পরীক্ষায় এসেছে এমন আমি একটা নিজে করব, প্রথমে করে তোমাদেরকে বুঝাবো, দেন আরেকটা তোমাদের থেকে সাজেশন নিয়ে আমি করব, অর্থাৎ আমি এখানে মাসালা লিখব, তোমরা আমাকে বলবা, হ্যাঁ, এবং আমি সেটা লিখব, তোমাদের সাথে কোঅপারেট করে কোলাবোরেট করে আমি দ্বিতীয়টা করব এবং তোমাদের হোমওয়ার্ক হিসেবে 2টা বা 3টা মাসালা আমি দেব, যেগুলো তোমরা তোমাদের যে ফেসবুক গ্রুপটা থাকবে সেই গ্রুপটাতে সাবমিট করবা এবং সেটা আমরা যদি এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা 1 to 1 সেই সমস্যাগুলো সমাধান করব এবং আমাদের ওই যে লাস্ট নাইট যে ক্লাসটা হবে সেইখানে আমরা আরও বিস্তারিত একদম 10 নাম্বার পাওয়ার আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সুতরাং তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা খুব দ্রুত শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে এবং মেনশন করে দাও। আচ্ছা, তাহলে আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের তাসহি এর দিকে। তাসহি জিনিসটা কি, আসলে তাসহি আমাদেরকে কেন করতে হয় আমরা এই জিনিসটা একটু দেখি। তাসহি ভাইয়াপুরা দেখো, তাসহি আসলে আমাদের কেন করতে হয়। তাসহি করার কারণ দেখা যায় অনেক সময় যে আমাদের অংশ হচ্ছে কম, অংশের তুলনায় আমাদের যে অংশীদারদের সংখ্যা বেশি, আর আমাদেরকে এমনভাবে বন্টন করে দিতে হবে যাতে করে কোনো ধরনের ভগ্নাংশ না থাকে, এইভাবে আমাদেরকে বন্টন করে দিতে হবে। তো এইভাবে বন্টন অনেক সময় করা যায় না, 4 জন মানুষকে 3 টাকা ভাগ করে দিতে হবে, 3টা অংশ ভাগ করে দিতে হবে, এটা কি ভগ্নাংশ না করে পসিবল? এই যে পসিবল করার জন্যই আমাদেরকে তাসহিহ করতে হয়, অর্থাৎ আমাদের ভাগ অনেক বেশি হোক সমস্যা নেই, কিন্তু আমাদেরকে কোনো প্রকার ভাঙ্গা ছাড়া অর্থাৎ ভগ্নাংশ বের করা ছাড়া আমাদেরকে সেই ভাগটা করতে হবে এবং সেই ভাগটা করার জন্যই মূলত আমাদের এই তাসহিহটা শিখতে হয়। আচ্ছা, এখন একটা উদাহরণ দিলে
তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। ধরো আমি একটা মাসালা এখানে লিখতে পারি। ধরো মাসালা লেখার সিস্টেম তোমরা সবাই জানো। একটা মাসালায় ধরো পিতা আছে, তারপরে হচ্ছে মাতা আছে, পিতা আছে, মাতা আছে, আর হচ্ছে ধরো কন্যা আছে 10 জন, কন্যা আছে 10 জন। আচ্ছা ভাইয়াপুরা, তোমরা যারা আলিমে পড়ো এবং এইখানে ফারায়েজটার সাথে সম্পর্কে আছো, তোমরা একটু আমাকে সবাই বলো পিতার অবস্থা কয়টা? একটু সবাই তোমরা বলো তো, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে চাই। পিতার অবস্থা কয়টা? আমরা এই যে তোমরা আমার সাথে গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তোমরা কিন্তু এই হালতগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, হালতগুলো মাথায় কিন্তু বসে যাবে। আর এই হালতগুলো ছাড়া কিন্তু তুমি কিন্তু করতে পারবা না। আমি বুঝাচ্ছি তাসহিহটা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝানোর জন্য। সবাই একটু বলো যে হুমায়রা ইয়াসমিন কমেন্ট করতেছে কলেজে আবার ফারায়েজ আসলো কেমনে? আচ্ছা ভাইয়াপুরা, কলেজে ফারায়েজ নাই। কলেজের পরে যখন তুমি ভার্সিটিতে আসবা, যদি ল পাও, তাহলে লতে তোমাকে এই ফারায়েজ পড়তে হবে, তখন প্যারা খাবা। তো কলেজে হও আর স্কুলে হও, কোনো সমস্যা নেই। যদি তোমার ভবিষ্যতে ল পড়ার ইচ্ছা থাকে, তাহলে ফারায়েজ ক্লাসটা আজকে দেখতে পারবো। তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে যারা লয়ার হতে চায়, আইনজীবী হতে চায়, অথবা হচ্ছে আইন নিয়ে পড়াশোনা করতে চায়, তাদেরকে মেনশন দিতে পারো যে এখানে ফারায়েজ কর। ফারায়েজ করলে পরবর্তীতে ভার্সিটিতে আর কোনো ঝামেলা থাকবে না। তো এইটা পিতার অবস্থা হচ্ছে 3টা, আমরা সবাই এটা জানি। পিতার অবস্থা কয়টা ভাইয়াপুরা? 3টা। সুদুস, তারপরে হচ্ছে সুদুস মাল আসাবা, আর হচ্ছে আসাবা। সুদুস কখন পাবে? আচ্ছা এই শব্দগুলো কি তোমরা বুঝো? সুদুস, এই সুদুস দ্বারা কি বোঝাচ্ছে? এগুলো তোমাদের জানা কথা, এগুলো একদম বেসিক কথাবার্তা, এগুলো আমি আসলে বলবো না। আচ্ছা সুদুস বলতে বোঝা হচ্ছে 6-এর 1। এই সুদুস কখন পাবে? সুদুস পাবে যখন আমাদের পিতা সে মারা যখন হচ্ছে কোনো সন্তান সন্ততি থাকবে। সন্তান সন্ততি থাকলে সেই ক্ষেত্রে আমাদের পিতা কত পাবে? পিতা পাবে হচ্ছে সুদুস। যদি সন্তান সন্ততির মধ্যে ছেলে নাই, শুধু একটা মেয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে সুদুস পাবে। সুদুস পাবে কেন? কারণ ওই যে তার সন্তান সন্ততি আছে, এবং ছেলে যে নাই, শুধুমাত্র অনলি একটা মেয়ে আছে। একটা মেয়ে, একাধিক মেয়ে কিন্তু না, একটা মেয়ে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি পাবে বলো তো ভাইয়াপুরা? তখন সুদুসও পাবে, প্লাস সাথে সাথে আসাবাও হবে, অর্থাৎ সুদুস মাল আসাবা। এটা কখন? যখন সন্তান সন্ততি বলতে মেয়ে থাকবে, তখন সেই ক্ষেত্রে পিতা পাবে সুদুস মাল আসাবা। আচ্ছা এরপরে 3 নম্বর কোনটা? অনলি আসাবা। ধরো যে মারা গেছে, তার পিতা আছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি নাই, তাহলে সেই ক্ষেত্রে পিতা পাবে আসাবা। আচ্ছা সবাই কি এই পিতার অবস্থাটা একদম ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে এটা আরেকবার রিপিট করো। আচ্ছা সুদুস মাল আসাবা আসাবা, এটা গেল বাবার অবস্থাটা। এখন মায়ের অবস্থাটা একটু দেখো। মাতার যেহেতু আছে, তো মায়ের অবস্থা হচ্ছে 3টা। মায়ের অবস্থা করে ভাইয়া পুরা 3টা। মায়ের অবস্থা হচ্ছে 1 নাম্বার যেটা, মায়ের অবস্থা হচ্ছে সুদুস। সুদুস মানে হচ্ছে 6-এর 1। 6-এর 1 কখন পাবে? 6-এর 1 পাবে যদি কোনো প্রকার সন্তান সন্ততি থাকে, তাহলে সেই ক্ষেত্রে মা পাবে হচ্ছে সুদুস। ওকে। আর যদি সন্তান সন্ততি না থাকে, তাহলে 2 অবস্থা, একটা হচ্ছে সুলুস আল কুল, আরেকটা হচ্ছে সুলুস মা বাকি। এখানে একটু প্যাচ আছে যে সুলুসুল কুল আর সুলুসুল বাকি জিনিসটা কি। আমি জানি এটা তোমাদের অনেকের বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ভাইয়াপুরা এটা স্বাভাবিকভাবে আমাদের আমি তো মাদ্রাসায় পড়ছি, তো আমি তো জানি মাদ্রাসার ছাত্রছাত্রীদের এটা একটা ভয়ের জায়গা, এবং তারা এটা প্রপারলি ভালোভাবে পারে না। ফারায়েজটা ম্যাক্সিমাম বুঝে না। এটা তোমার যে অবস্থা, তোমার পাশের ভালো ভালো মাদ্রাসার তাদেরও সেম অবস্থা, ঠিক আছে? এই জন্য ভয়ের কোনো কারণ নেই, একটু সময় নাও। হ্যাঁ একটু সময় নাও, চিন্তা ভাবনা করো, একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করে। একবার না বুঝলে ভিডিওটা এটা রেকর্ড থাকবে, ইউটিউবেও থাকবে, বারবার দেখবা ইনশাল্লাহ সলভ হয়ে গেছে। আর না পারলে আমরা তো তোমাদের সাথে গ্রুপে তো অ্যাড আছি, ফেসবুকে আছি, গ্রুপে আছি। যে কোনো সময়, এনি টাইম, যে কোনো সময় তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, সেইখানে তোমাদের সমস্যাগুলো বলতে পারো। আমরা আমাদের সময় সুযোগ অনুযায়ী তোমাদেরকে আমরা
সেই রকম সমাধান করে দেব। ওকে, তো এই যে সুলুসুল কুল আর সুলুসুল বাকি যদি সন্তান সন্ততি না থাকে তখন তো পাবে হচ্ছে সুদুস 6/1, আর যদি সন্তান সন্ততি থাকলে সুদুস 6/1। আর সুলুসুল কুল আর সুলুসুল বাকি হবে কখন? যখন সন্তান সন্ততি থাকবে না। যদি সন্তান সন্ততি না থাকে এবং স্বামী বা স্ত্রী না থাকে, অর্থাৎ মায়ের সাথে স্বামী বা স্ত্রী, অর্থাৎ মৃত ব্যক্তি যে সেই মৃত ব্যক্তির মা আছে তার সাথে স্বামী অথবা স্ত্রী যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে সুলুসুল কুল। আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবে স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পরে সুলুস মা বাকি। আশা করি আমরা ক্লিয়ার। এই অনেকে বুঝতেছো না, বাংলায় দিলে ভালো হয় বলতেছে অনেকে। এই যে দেখো সুদুস, এটা কিন্তু বলে দিছে যে 6/1 অংশ, তারপর সুদুস প্লাস আসবা, এটা কি সুদুস মানে 6/1 অংশ পাবে প্লাস আসবা পাবে। এটা কার অংশ? দেখো এটা কিন্তু পিতার অংশ। এই যে পিতা কি পাবে? 6/1 পুরো সম্পত্তির 6/1 পাবে। কখন? যখন সন্তান থাকবে। সুদুস প্লাস আসবা, এটা এটা সন্তান থাকবে, কিন্তু কখন? যখন কন্যা সন্তান থাকবে। মৃত ব্যক্তির কন্যা সন্তান থাকা অবস্থায় সুদুস পাবে, 6/1 অংশ তো পাবেই, প্লাস আসবা পাবে, অবশিষ্ট যেটা সেটা পাবে। 3 নম্বরটা কি? শুধু আসবা পাবে, শুধু অবশিষ্ট হবে। সেই সময় কি থাকবে না? কোনো সন্তান থাকবে না। সবাই দেখো, ক্লাসটা দেখো সবাই, স্যার কিন্তু অনেক ভালো করে বুঝাচ্ছে। দেখো এই সুদুস, এটা কার অংশ? এটা দেখো, এটা মায়ের অংশ, তাই তো? সুদুস, এই সুদুস কখন পাবে? যখন সন্তান থাকবে। এই সুলুস, সুলুস পাবে কখন? সুলুসুল কুল, যখন সন্তান থাকবে প্লাস স্বামী, সন্তান থাকবে না, সরি সন্তান থাকবে না এবং স্বামী বা স্বামী বা স্ত্রীও থাকবে না। স্ত্রী থাকবে না। সুলুস মা বাকি, এটা কি হবে? স্বামী স্ত্রী থাকবে, স্বামী স্ত্রীর সন্তান সাথে থাকবে না। সন্তান থাকবে না। বুঝতে পারছো? সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। ওকে, হ্যাঁ, অনেকেই বলতেছে যে মাদ্রাসায় তো মানে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। ইয়াস, তোমার যারা ফ্রেন্ড আছে অনেকেই কলেজে পড়ে তাদেরকেও মেনশন দিতে পারো, কারণ এই ফারায়েস ছাড়া লতে কোনো গতি নেই, ঠিক আছে? এবং লতে মার্কও আছে, ল অফ ইনহেরিটেন্স পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা দেখো, তো আমরা এই দুইটার উপরে আমরা বিস্তারিত একটু পরে দেখব। তো আমি হচ্ছে এইখানে এটা যেহেতু লাগবে না এই জন্য আমি এটা স্কিপ করতেছি। তো আমরা মেইন থিমটা ভাইয়াও বুঝাই দিলেন, আমরাও বুঝলাম। ওকে, তাহলে এটা গেল হচ্ছে বাবার অবস্থা এবং এইটা গেল আমাদের মায়ের অবস্থা। আচ্ছা, এখন কন্যা, কন্যা বলতে মেয়ে, অর্থাৎ এই যে এই জিনিসটাই অনেকে বুঝে না যে এই পিতা মাতা কন্যা এগুলা কার পিতা মাতা কন্যা, মানে যে মারা যাবে তার পিতা মাতা কন্যা। ভাইয়া আপুরা, ধরো এইখানে মারা গেল হচ্ছে রফিক নামের একজন ছেলে। হ্যাঁ, এখন এই যে রফিকের যে সম্পদগুলো আছে, এই রফিকের সম্পদগুলো সে পৃথিবীতে ওয়ারিশ বা উত্তরসূরি রেখে গেছে তার পিতাকে, তার মাতাকে, তার কন্যাকে। এখন এই রফিকের যে মৃত ব্যক্তি তার সম্পদগুলো তার পিতা পাবে, তার কন্যা পাবে, তার মাতা পাবে। এখন এই যে পিতা, সে পিতা সে যে অংশটা পাবে সেই অংশটা পাবে হচ্ছে এইখানে যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে, বা থাকলে সেই হিসেবে এই ডাইমেনশন অনুযায়ী বা ভাগগুলো কিন্তু বন্টিত হবে। আচ্ছা ওকে, তাহলে আমরা মায়ের অবস্থাটাও দেখলাম। আমরা এবার দেখবো হচ্ছে আমাদের কন্যার অবস্থা। কন্যার অবস্থা যদি বলি তাহলে হচ্ছে মোটামুটি কন্যার অবস্থা কিন্তু 5টা, ঠিক আছে? এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যদি একজন কন্যা থাকে তাহলে হচ্ছে কি পাবে বলো তো? তাহলে সেই ক্ষেত্রে পাবে হচ্ছে নিসফ, অর্থাৎ তুমি যদি এক বাপের এক মেয়ে হও তাহলে তুমি, এবং তোমার ভাইটাই যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার বাবার সম্পত্তির অর্ধেক পাবা, অর্থাৎ তোমার বাবার টোটাল যে এস্টেট বা প্রপার্টি থাকবে সেই প্রপার্টি থেকে তুমি অর্ধেক পাবা। আচ্ছা, আর যদি এটা হচ্ছে নিসফ, যদি একাধিক হয়, তুমি একা না, তোমার একাধিক বোন আছে, যদি একাধিক হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা পাবা হচ্ছে 3/2, অর্থাৎ পুরা সম্পত্তির 3 ভাগ করে 2 ভাগ তোমরা পুরা বোনেরা যে কয়জন থাকবা সে কয়জন থাকবা। আর যদি ভাই থাকে তাহলে ভাই থাকলে সেই ক্ষেত্রে তোমাদের ভাইদের সাথে তোমরা আসাবা হবা। কিরকম? কোরআনের মাজিদের মধ্যে এরকম একটা আয়াত আছে যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ একটা ছেলে যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। অর্থাৎ ধরো তুমি এক ভাই এক বোন তোমরা, এবং তোমাদের আর কোনো ওয়ারিশ নাই, অর্থাৎ তোমার বাবার আর কোনো ওয়ারিশ নাই, তোমরা ভাই বোন শুধুমাত্র, তখন তো সেই ক্ষেত্রে তোমাদের পুরা সম্পদটা 3 ভাগে বিভক্ত হবে। তোমার ভাই পাবে 2 ভাগ, তুমি পাবা 1 ভাগ। আমরা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এই যে হালতগুলো। এখন আমরা হালত অনুযায়ী
সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা তো হালতগুলো তো আমাদের মুখস্থ হয়ে গেছে, এখন এই হালত থেকে আমাদের অংশ বসাতে হবে। কিভাবে বসাবো? একটা মাসালা বের করতে হবে। সে মাসালাটা কিভাবে বের করবো ভাইয়াপুরা? শুরুতে আমরা আসি পিতা। তো এইখানে ওয়ারিশ কারা কারা আছে দেখো তো একটু। এখানে পিতা আছে, মাতা আছে, কন্যা আছে। শুরুতে পিতাকে আমরা ধরি। পিতার কয় অবস্থা আমরা বলছি? 3 অবস্থা বলছি, সুদুস, সুদুস মাল আসাবা, আসাবা। সুদুস তো কখন পাবে? যখন পিতার কি থাকবে? সন্তান সন্ততি থাকবে, তখন সেই ক্ষেত্রে কি পাবে? সুদুস। কিন্তু যদি সন্তান সন্ততির সাথে, সন্তান সন্ততি বলতে ছেলে না থেকে শুধুমাত্র মেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি পাবে? সুদুস, এর সাথে কি পাবে? আসাবা পাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতেছি পিতা কোনটা পাবে? শুধু আসাবা তো হবে না, কারণ যেহেতু সন্তান সন্ততি আছে, এবং শুধুমাত্র সুদুস এটাও হবে না, কারণ কি? ছেলে নাই। যদি ছেলে থাকতো তাহলে সেই ক্ষেত্রে সুদুস পাইতো। যেহেতু কন্যা আছে, তার মানে সুদুস প্লাস আসাবা পাবে। আচ্ছা, তাহলে এখানে পিতা কত পাবে? পিতা পাবে হচ্ছে 6/1 প্লাস আসাবা। আচ্ছা, 6/1 প্লাস আসাবা। আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার। ওকে, এখন মা মা কত পাবে? যেহেতু সন্তান সন্ততি আছে, মায়ের ক্ষেত্রে ছেলে মেয়ে কোনো ফ্যাক্ট না। কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, যে কোনো সন্তান হয় হোক, সন্তান সন্ততি থাকলে মাও পাবে কত? 6/1। আচ্ছা, অনেকে বাংলায় বলতেছে, আমি বাংলায় লিখতেছি। এখন কন্যা, কন্যা কত পাবে ভাইয়া পুরা? কন্যা পাবে হচ্ছে আমাদের, যেহেতু একাধিক 10 বোন, হ্যাঁ, আগের যুগে কিন্তু এরকম হইতো, ঠিক আছে? তো 10 বোন, 10 বোন যেহেতু একাধিক কন্যা, তার মানে তারা কত পাবে? সুলুসান, 3/2 ভাগ, 3/2 ভাগ। ওকে, 3/2 ভাগ। এইরকম করে সর্বপ্রথম যেটা করবা, সর্বপ্রথম তোমরা এইভাবে মাসালাগুলো বসাই নিবা। প্রথম পর্যায়ে, একদম ইনিশিয়াল পর্যায়ে, আমি এমনটা ধরতেছি তুমি এর আগে কোনোদিন মাসালা করো নাই, মোনাসাখা করো নাই, আমি সেইভাবে তোমাকে এটা বুঝাচ্ছি, যাতে করে পরবর্তীতে আর তোমাদের বুঝতে সমস্যা না হয়। আচ্ছা, তো তোমাদের যে মাসালাগুলো থাকবে, সেই মাসালাগুলোর নিচের যে অংশটা থাকবে, যে মাসালাটা দেওয়ার পরে অবশ্যই নিচের যে হরটা থাকবে, হরগুলো, এই হরগুলো নিয়ে লসাগু করবা। এলসিএম যেটাকে বলে লসাগু, ঠিক আছে? এই যে এলসিএম যেটাকে বলে লসাগু, এই লসাগু তো তোমরা সবাই পারো, 5-6 এর পড়া, 6-7 এটা তোমরা পড়ছো। তাহলে প্রত্যেকটা নিয়ে লসাগু করবা। তাহলে আমরা লসাগু করি 6, তারপরে কত? 6 এবং আছে 3। আচ্ছা, 6, 6, 3। আমরা এখন এই লসাগু যদি করি, তাহলে আমরা সর্বপ্রথম ছোট সংখ্যা দিয়ে দেবো, 2 দিয়ে দিতে পারি। আচ্ছা, 3, 3, আর হচ্ছে এখানে 3, 3ই থাকবে। ওকে, 3, 3ই দিলাম। তাহলে সেকেন্ড টাইম আমাদের কিন্তু 3 দিয়ে যায়। 3 একে 3, 3 একে 3, 3 একে 3, এরপরে দেন 2 গুণ 3 = 6। তো আমাদের লসাগুর যে ফলটা আসবে, ফলাফলটা আসবে, এই লসাগুর ফলাফলটাই হবে আমাদের এখানে মাসালায় বসবে। তাহলে আমাদের লসাগুর ফলাফল কত আসলো? 6। তাহলে আমাদের মাসালা হবে কত দিয়ে? 6 দিয়ে। আশা করি আমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার। ওকে, এখন এই 6 যে মাসালাটা হইলো, এখানে মাসালা যাই হোক, এখানে 6 হইতে পারে, 24 হইতে পারে, 12 হইতে পারে, যা কিছু হোক, সেইখান থেকে 6/1 কত পাবে? পিতা পাবে। যেহেতু 6, তো 6/1 কত হয়? 1 হয়। তাহলে 1 পাবে কে? পিতা। মাতা কত পাবে? সেও 6/1 যেহেতু 1। আচ্ছা, এখন কন্যা কত পাবে? কন্যা পাবে হচ্ছে 3/2 তো 6কে 3 ভাগ করো। 6কে যদি আমরা 3 ভাগ করি, তাহলে কত হয়? 6কে যদি আমরা 3 ভাগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3/1 করে আসে। তাহলে 3 এর 2, 4, 2, 2, 4। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে কত? 4। এই যে আমাদের মোট সম্পদ আমরা 6 ভাগ করব। কন্যা 10 জনকে আমরা দেব 4 ভাগ, মাতা কে দেবো আমরা 1 ভাগ, এবং পিতাকে দেবো আমরা 1 ভাগ। এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের কিন্তু এইখানে কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন সমস্যাটা কোথায়? আমি শুরুতেই তোমাদেরকে যেটা বললাম, যে আমাদেরকে এমনভাবে বন্টন করে দিতে হবে যাতে করে আমাদের কোনো ভগ্নাংশ না এসে যায়। এখন দেখো তো ভাইয়াপুরা, এইখানে হচ্ছে আমাদের কত? 4। আমাদের ভাগ করে দিতে হবে কয়জনকে? 10 জনকে। এখন তোমরা আমাকে এটা বলো, তোমরা কি 10 জনকে 4 টাকা উইথাউট ফ্র্যাকশন, কোনো প্রকার ভগ্নাংশ ছাড়া ভাগ করে দিতে পারবা? সবাই একটু বলো তো, ভাগ করে দিতে পারবা? ইজ ইট পসিবল? 10 জন মানুষকে 4 টাকা বা 4 অংশ কোনো প্রকার ভগ্নাংশ ছাড়া এটা কি ভাগ করে দেওয়া সম্ভব? মানে হচ্ছে
কোনো প্রকার কাটা ছাড়া একদম পূর্ণ সংখ্যায় আমরা কি ভাগ করে দিতে পারবো? অবভিয়াসলি না, এটা কখনোই কিন্তু সম্ভব না। যদি আমরা ভাগ করতে যাই তাহলে কিন্তু আমাদের কি চলে আসবে? ভগ্নাংশ চলে আসবে, ফ্র্যাকশন চলে আসবে। আর আমাদের মূল কথা ছিল এমন যে আমাদের যা কিছুই হয়ে যাক, আমাদের কখনো কি যাও করা যাবে না, ভগ্নাংশ বের করা যাবে না। কিন্তু আমাকে তো ভাগ করে দিতে হবে। এখন আমাদের এখানে একটা সমস্যা না, আমাদের সম্পদ তো আমরা বাড়াইতে পারবো না, সম্পদ তো লিমিটেড। এখন এই লিমিটেড সম্পদকে আমাদেরকে 10 ভাগে ভাগ করে দিতেই হবে। এখন আমাদেরকে এইখানের ভিতরে আরো কি করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার যে সিস্টেমগুলো, এই প্রবলেমগুলোকে সমাধান করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে তাসহিহ। আমরা তাসহিহ জিনিসটা বুঝতে পেরেছি কিনা আমরা সবাই একটু বলবো, ইয়েস অর নো? সবাই একটু বলো যে আমরা তাসহিহ জিনিসটা কি, আমরা এই জিনিসটা ধরতে পেরেছি কিনা যে আসলে তাসহিহ জিনিসটা কি। সবাই একটু ইয়েস লেখো, ইয়েস অর নো। আচ্ছা, আর সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, ইয়েস অর নো। সবাই একটু বলো আমাকে যে তাসহিহ জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না। যদি বুঝো তাহলে আমি তাসহির যে মোটামুটি 7টা ফর্মুলা আছে, অলরেডি আমরা এখান থেকেই একটা ফর্মুলা আমরা শিখে ফেলবো। অর্থাৎ এটাকে তো আমরা এখন সমাধান করব। তো এটাকে আমরা কিভাবে সমাধান করব, আমরা এখান থেকেই অলরেডি একটা শিখে যাব। হ্যাঁ, ইয়েস এস এফ সুমি আক্তার ফাতেমা আপু বলতেছে ইয়েস। আচ্ছা ভাইয়া একটু সারমর্ম বলিয়েন এইটা শেষে। ইয়েস ভাইয়া বলবো, শেষে বলবো। এই অনেকে কিন্তু ক্লাসটা শেয়ার করছো না, দেখো মাত্র 11টা শেয়ার। ক্লাস করছো 60+, কিন্তু 11টা শেয়ার। এভাবে করলে কিন্তু হবে না। মাই গুডনেস। তোমাদের কিন্তু আরো ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ, তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, তুমি ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমাদের যারা আলিম পরীক্ষার্থী আছে বারবার যেন তারাও দেখতে তারা পারে, যেন খুঁজে পায়। বারবার দেখতে পারে। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তো দয়া করে তাড়াতাড়ি শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো। এখনই ক্লাসটা শেয়ার করে ডান লিখে দিবা। স্যার কিন্তু অনেক সুন্দরভাবে বুঝিয়ে পড়াচ্ছে, তোমরা ক্লাসে অ্যাটেনশন দাও, অযথা কমেন্ট না করে ক্লাসে মনোযোগী হও। ওয়াসেস আলফি বলতেছে সব কি প্যানিক পানি। আচ্ছা আচ্ছা, ইয়াস ভাইয়া, আমরা এডুকেটুম অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আছি। তোমাদের এখন থেকে আমরা কমিটমেন্ট দিতে পারি, তোমাদের এভরি সিঙ্গেল প্রবলেম আমরা সলভ করব। মাদ্রাসা জগতে তোমরা যারা আছো, এডুকেটুম অনলাইন মাদ্রাসা থেকে তোমরা সব ধরনের সুবিধা, সব ধরনের সমস্যার সমাধান তোমরা আমাদের কাছে পাবা। আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আছি, তারপরে ফেসবুকে আমরা আছি, আমাদের গ্রুপে তোমরা আমাদেরকে ট্যাগ করে তোমাদের যে কোনো সমস্যা ওইখানে পোস্ট করবা, আমরা সেখানে ইনস্ট্যান্ট আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। ইতিপূর্বে তোমরা অনেকেই আমাকে ট্যাগ করে তোমরা অনেকেই বিভিন্ন প্রশ্ন করছো বা হচ্ছে ওইখানে পোস্ট করছো, বা আমি ট্যাগ না করলেও তোমরা এখানে পোস্ট করছো তোমাদের সমস্যা। আমি কিন্তু আমাদের সময় মতো আমরা কিন্তু সেটা কিন্তু সলভ দিয়েছি, বা সেটার সমাধান কিন্তু আমরা উত্তর দিয়েছি। আমি ফায়াজ ভাইয়া, নোমান ভাইয়া, আরও যারা আমাদের এডুকেটমের টিম আছে সবাই কিন্তু এই বিষয়ে কিন্তু অ্যাক্টিভ। ওকে, তাহলে আমরা তাসহিহ জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি। যারা এখন জয়েন করলে অনেকে বলতেছে তোমরা এই ক্লাসটা আরেকটু রিভার্স করবে, অর্থাৎ এখন দেখতে থাকো, সামনেরগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড একটু কম, তোমরা একটু দেখতে থাকো, আমরা হচ্ছে সামনে একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, এখন এইটা আমরা ক্লিয়ার, আমরা তাসহিহ জিনিসটাকে এইটা আমরা বুঝছি। এখন আমরা আর একটা জিনিস বুঝে আসবো, তারপরে আমরা আবার এখানে এসে আমরা বিষয়টা বুঝবো। দেখো, যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ওই যে সম্পর্কের কথা বলছিলাম, ঠিক আছে, যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে রিলেশন, একটা ওয়ার্ডের সাথে যে একটা ওয়ার্ডের রিলেশন বা সম্পর্ক, এটা অনেক ইজি, তোমরা সবাই অনেক ভালো পারবা। হ্যাঁ, এই সম্পর্কটা মূলত 4 প্রকার। কয় প্রকার ভাইয়া? পুরা 4 প্রকার। 4 প্রকারকে যদি আমি লিখি, 1 নাম্বার হচ্ছে তামাসুল। 1 নাম্বার কি? তামাসুল। তামাসুল মানে কি? তামাসুল মেসেল, মেসেল থেকে কিন্তু এই তামাসুল আসছে। তো মেসেল বা তামাসুল মানে হচ্ছে মতো। ধরো এই যে 4 আর 4, এই যে 4 এবং 4 একই রকম, যদি একই রকম হয় দুইটা সংখ্যা, তাহলে আমরা সেখানে বলবো তামাসুল। এগুলো কেন বলতেছি ভাইয়া, একটু পরে তোমরা বুঝবা যে আসলে আমরা কেন বলতেছি। আমাদের ওই অঙ্কগুলো করার সময়, মুনাসাখাগুলো করার সময় এই জিনিসটা লাগবে, এই জন্য একটু দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, আমরা এরপরে আবার রিপিট করব, সমস্যা নেই। তোমাদের সব সমস্যা মুনাসাখার আজকে মোটামুটি আমরা
90% কভার করার চেষ্টা করবো, সুতরাং টেনশন করার কোনো কারণে তোমরা এই, থাকো। স্যার ক্লাস নিচ্ছে, মনোযোগ দাও। এটা কিন্তু শেষ না, এই যে তোমাদেরকে বেসিক কনসেপ্ট গুলো দেখাই দিল, এরপরে কিন্তু আরো ক্লাস আছে ইনশাল্লাহ, আমিও ক্লাসে আসবো ইনশাল্লাহ। তো স্যারকে বেশি ইন্টারাপ্ট করবো না, স্যার ক্লাস নিক। তো তোমরা, হ্যাঁ কমেন্ট আমি দেখতেছি, তোমরা কমেন্ট করতেছো আমি দেখতেছি, একটু ক্লাসে মনোযোগী হও ইনশাল্লাহ। স্যার আবার মানে তোমরা যদি না বুঝো, স্যার একবার না 10 বার বুঝাই দিবে। তোমরা দেখো স্যার কিভাবে ক্লাস করায়, একটু মনোযোগী হও। ওকে, 2 নাম্বার যেটা, এটা তোমরা অনেকেই জানো, হ্যাঁ, তো অনেকেই জানে না, এই জন্য আমি আবার একটু রিপিট করতেছি। একটা হচ্ছে তামাসুল, একটা হচ্ছে তাওয়াফুক, হ্যাঁ, আর একটা হচ্ছে তাদাখুল, তাদাখুল, আর একটা হচ্ছে তাবায়ুন। এই বিষয়গুলো অনেক সহজ, হ্যাঁ, এগুলো তোমাদের জানার কথা। তাবায়ুন, আচ্ছা, এই সহজ বিষয়গুলো আমরা অ্যাপ্লাই না করার কারণে আমরা হচ্ছে পারি না। পৌরনীতির ক্লাস করাইলে ভালো হইতো। আচ্ছা ভাইয়া, আমরা এটা দেখব। ওকে, তামাসুল বুঝলাম, তাদাখুলটা বুঝি। তাদাখুলটা হচ্ছে, আমরা জানি দাখালা ইয়াদখুলু মানে কি, প্রবেশ করা। যখন একটা সংখ্যা আরেকটা সংখ্যার ভিতরে আমরা নিঃশেষে বিভাজ্য দিতে পারবো, তখন আমরা সেই সংখ্যার সাথে সেই সংখ্যার যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে তাদাখুল। যেমন আমি বললাম এই যে 4 আর 8, এই 4 আর 8 এর মাঝে সম্পর্কটা হচ্ছে তাদাখুল। কিরকম, আমরা কিন্তু 8-এর ভিতরে কিন্তু 4কে পাই, 4 দুগুণ 8, অর্থাৎ আমরা কিন্তু 8কে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য দিতে পারি। যদি এইরকম একটার সাথে আরেকটা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে আমরা সেটাকে বলবো তাদাখুল। সেটাকে আমরা কি বলবো, তাদাখুল। আচ্ছা, তাওয়াফুক জিনিসটা কি, একটা আরেকটার সাথে নিঃশেষে বিভাজ্য না, বরং এইটাকে বিভাজ্য করার জন্য আমাদের তৃতীয় আরেকটা পক্ষের সাহায্য নিতে হয়। একটা আরেকটার সাথে বিভাজ্য না, এইটাকে বিভাজ্য দেওয়ার জন্য আরেকটা এমন একটা সংখ্যা থাকে, যেই সংখ্যা দিয়ে আমরা দুইটাকেই বিভাজ্য করতে পারি বা দুইটাকেই ভাগ করতে পারি, আমরা সেটাকে বলবো কি, তাওয়াফুক। যেমন আমরা 6 আর হচ্ছে 8, এই যে 6 আর 8 এর মাঝে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে তাওয়াফুক। কিরকম, দেখো 6 কে 8-এর মধ্যে কিন্তু আমরা নিঃশেষে বিভাজ্য দিতে পারি না, পারি কি, আমরা কি 6 দুগুণা 12 হয়, বা 6 8 এর, যেমন 4 দুগুণা 8, এখানে কিন্তু আমরা একটার সাথে আরেকটা পারি, ঠিক আছে। তারপরে ধরো এখানে 12 আর 3, একটার ভিতরে কিন্তু আমরা আরেকটাকে কিন্তু নিঃশেষে বিভাজ্য দিতে পারি। কিন্তু 6 আর 8 একটাকে দিয়ে আরেকটাকে আমরা নিঃশেষে বিভাজ্য পারি, পারি না। কিন্তু এই দুইটার মাঝে আমরা যদি অন্য একটা সংখ্যা দেখি, 2, দেখো তো ভাইয়া পুরা 2 দিয়ে কিন্তু আমরা 6কেও ভাগ করতে পারি, 2 দিয়ে আমরা 8কেও ভাগ করতে পারি। আবার ধরো 10 আর 12, এই দুইটা সংখ্যা কিন্তু 10কে কিন্তু 12-এর ভিতরে যায় না, অথবা 12কে 10-এর ভিতরে কিন্তু আমরা কিন্তু ভাগ করতে পারি না। কিন্তু এই দুইটাকে আমরা যদি 2 দিয়ে কিন্তু আমরা পারি, ঠিক আছে। অথবা আমরা এখানে 10 12-র পরিবর্তে আমরা এখানে 10 15ও ধরতে পারি, ঠিক আছে। 10 এবং 15, 10-এর ভিতরে 15, মানে 15-এর ভিতরে 10কে আমরা ভাগ করতে নিঃশেষে বিভাজ্য পারি না। কিন্তু আমরা যদি অপর একটা সংখ্যা ধরি 5, এই 5 দিয়ে কিন্তু আমরা 10কেও পাই, 5 দিয়ে কিন্তু আমরা 15কেও ভাগ করতে পারি। তো এই যে এই দুইটা সংখ্যার মাঝে, এই যে 6 এবং 8, 10 এবং 15, হ্যাঁ, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় তাওয়াফুক। এবং ওই যে একটা সংখ্যা আছে না, যেই সংখ্যা দিয়ে আমরা ওই একটা দুইটাকে ভাগ করতে পারি, এই সংখ্যাটাকে বলা হয় আমাদের উফুক। বাংলায় লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, এই জিনিসটা একটু ভালোভাবে একটু মাথায় নাও। এই উফুক জিনিসটা আমরা একটু পরে অনেকবার এই উফুক শব্দটা আমরা ইউজ করব আমাদের মাসালা সমাধানের ক্ষেত্রে, তখন কিন্তু মাথা কনফিউজড আবার হয়ে যায়ও না। ওকে, আচ্ছা, মুনাসাকা করলে আলফাতা গাইডের সাথে মিলে না। ভাইয়া, গাইডের সাথে মিলাটা নট ম্যান্ডেটরি, ঠিক আছে। তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, মিলতে বাধ্য। সেটা হয়তো বা তাহলে গাইডে ভুল থাকতে পারে, গাইডে কি ভুল থাকতে পারে না। তোমার যদি কনফিডেন্স 100% থাকে, তোমার কনফিডেন্স লেভেল যদি ঠিক থাকে, হ্যাঁ, সেটা গাইডের সাথে মিলুক বা না মিলুক, কারণ এই মাসালাগুলো তুমি শেষে দেখবা যে আমাদের মূল যে উপরে তুমি যদি 3 তালা 4 তালা যে অঙ্কগুলো আছে, 3-4 প্রজন্ম পর্যন্ত যে ভাগগুলো হয়, তুমি একদম তোমার মূল মাসালাটা দেখবা, সেই মূল মাসালায় ধরো তোমার যে মাসালাটা আসবে, এবং সব অংশীদারের যে অংশগুলো, এই অংশগুলোকে যোগ করবা। যোগ করে যদি দেখো যোগফলটা মিলে গেছে, হ্যাঁ, কোনো গাইডের সাথে মিলুক, বইয়ের সাথে মিলুক বা না মিলুক, ডাজেন্ট ম্যাটার। তোমার যদি অংশের সাথে তোমার ভাগগুলো এটা যদি মিলে যায়, অর্থাৎ তোমার ধরো 48 আসছে মূল মাসালা, একদম পুরা শেষে তাসহি করে তোমার 48 আসছে। এখন 48কে পরবর্তী ভিতরে সবগুলা অংশ মিলে
বাবা দাদা আরো যারা যারা ছিল সবাই ঠিকঠাকভাবে পেয়ে 48-এ আসছে, 48-48 ইকুয়াল হয়ে গেছে, তাহলে তোমার মাসালা ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে এইটাকে বলা হয় উফুক। আর যদি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক না থাকে, যেমন 3 আর 4, 3 আর 4, আচ্ছা ইংলিশে লিখি 3 আর 4, এই যে 3 আর 4 এদের মাঝে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা বলতেছি তাবায়ুন, যদি কোনো একটার সাথে আরেকটার মিল না থাকে। আমরা এই সম্পর্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি না, সবাই একবার যদি বুঝে থাকো ইয়েস লেখো, আর না বুঝলে নট লেখো। সবাই একটু কমেন্টে একটু সাড়া দাও যে তোমরা এই সম্পর্কটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কি না। তো দ্রুত রেসপন্স করো। ওকে, হ্যাঁ ভাইয়া, আমরা পরীক্ষায় আরবিতে আসে, তুমি পরীক্ষার খাতায় যদি আরবি নাও লেখো, তুমি বাংলায় যদি লেখো কোনো সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে। যদি আরবি না লেখো, বাংলায় যদি লেখো, তুমি ওই ইবেন না লিখে, বিন্ত না লিখে তুমি পরীক্ষার খাতায় বাংলা দিয়ে লিখলা, এবং আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে তোমরা অবশ্যই বাংলাতে লিখবা। তুমি আরবির তো প্রশ্নটা তো আরবিতে থাকবে, সেটা তো বুঝবা, এবং সেটা যখন খাতায় অঙ্কটা করবা তখন এক পেজের মধ্যে আমি শেষে দেখাবো আসলে কিভাবে করবা। হ্যাঁ, ওইটা বাংলাতে লিখলে বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ আল মুজাহিদ বলতেছে ইয়াস। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ হোসাইন বলতেছে আবার একটু বুঝিয়ে দেন, আমি অ্যাট আ গ্লান্স একবার বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। যদি দুইটা সংখ্যার মাঝে মিল থাকে, একদম হুবহু মিল, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় তামাসুল। মিল থাকবে না, কিন্তু একটা দিয়ে আরেকটাকে নিঃশেষে বিভাজ্য যাবে। মিল থাকবে না, কিন্তু একটা দিয়ে আরেকটা কি যাবে, নিঃশেষে বিভাজ্য যাবে। যেমন 4কে 8-এর মধ্যে নিঃশেষে বিভাজ্য যায়, যদি এইরকম একটা দিয়ে আরেকটাকে নিঃশেষে বিভাজ্য যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে তাদাখুল। যদি একটার সাথে আরেকটাতে নিঃশেষে বিভাজ্য যায় না, কিন্তু অপর একটি সংখ্যা দ্বারা আমরা দুইটাকে ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো তাওয়াফুক। এবং ওই যে সংখ্যাটা, যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব দুই সংখ্যাটাকে, সেই সংখ্যাটাকে আমরা বলবো উফুক। আচ্ছা, তাবায়ুন যদি একটার সাথে আরেকটার কোনো মিল না থাকে, একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা, একটার সাথে আরেকটা কোনো বিভাজ্যও যায় না, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেইটাকে বলবো হচ্ছে তাবায়ুন। মুজাহিদ ইবনে বাশার বলতেছে যে আরবি প্রশ্ন বুঝতে সমস্যা হয়, বুঝাই দিন। ইয়েস ভাইয়া, আমরা বুঝাবো, একটু সাথে থাকো, আমরা আস্তে আস্তে আগাবো। ওকে, আমরা কি একদম ক্লিয়ার এই বিষয়টা? হ্যাঁ, ইয়েস ভাইয়া, এগুলো না বুঝলে তুমি একটু পরে আমরা যখন মাসালা করব তুমি বিষয় এই, আচ্ছা সমস্যা হবে কি না একটু পরেই দেখবা, যে এখন তোমরা বুঝতে পারছো কিনা এইটাকে বলো। হ্যাঁ, আরবিতে মাসালা করলে হবে না কেন, যদি তুমি পারো, ইটস ডিপেন্ড অন ইউ, এটা কিন্তু অনেক ভালো। তুমি যদি পারো, পরীক্ষার্থী যে পরীক্ষক যে থাকবে তার অ্যাটেনশন সিক করতে পারবা, এবং সে তোমাকে একটু ভালো নাম্বারও দিবে ইনশাল্লাহ, অবশ্যই 10 তুমি যদি আরবিতে লেখো, এটা ভালো, খারাপ না, আমি নিরুৎসাহিত করতেছি না, কিন্তু বাংলায় লিখলে তোমার ভুল কম হবে। ভুল কম হবে বলতে কি, তুমি হিসাবগুলো করতে পারবে, যেহেতু অনেকগুলো, প্রায় একটা পুরো পৃষ্ঠা লাগে, তিনটা 4 তালা পর্যন্ত এই অঙ্কগুলো কিন্তু হয়, 3টা 4টা প্রজন্ম পর্যন্ত। আরবিতে লিখলে দেখা গেল যে কনফিউজড হয়ে গেল, ওইখানে যেমন সহোদর ভাই, সহোদর বোন, ঠিক আছে, যে আখত, উখত, লি, ইবেন, আবার আল বিন্ত, লিল ইবেন, আল এইরকম লিখতে গিয়ে অনেক সময় দেখবা তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা, ঠিক আছে। তো এই কনফিউশন যেন না হয়, এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমরা এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম। আমরা আগেরটাতে আসি। এখন এই জায়গাটাতে আমরা তো, এখানে তো আমাদের সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে তোমরা একটু সবাই বলো তো ভাইয়া আপুরা। এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের কি হয়েছিল বলো তো। এখানে কিন্তু আমাদের এই যে আমাদের মাসালা ছিল হচ্ছে 4, মানে অংশ ছিল তাদের 4, কিন্তু আমাদের অংশ ছিল হচ্ছে ওয়ারিশ ছিল কয়জন, 10 জন। এই যে 10 জন ছিল, আমাদের ভগ্নাংশ ছাড়া ভাগ করতে হবে, এবং এই ভগ্নাংশ করার জন্যই আমাদের কি করতে হবে, তাসহিহ করতে হবে। আচ্ছা, আমরা এখন এটাকে তাসহিহ করব। তো তাসহিহর মোট কয়টা ফর্মুলা বলেছিলাম? 7টা ফর্মুলা, ঠিক আছে। ওকে, ইয়েস। তো এখন এই একটা পৃষ্ঠায় লিখলে মনে হয় ভালো হবে।
তাসহির সবগুলো আমি একটা পেজে একটা গ্লান্স লিখে দিই, তোমাদের এই পেজটা যেন তোমরা যেন সুন্দরভাবে যেন পরবর্তীতে পড়তে পারো তাসহির যে রুলসগুলো। আচ্ছা, তাসহিহ, ওকে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভগ্নাংশ ছাড়াই। সবাই একটু খাতা কলমে এটা আমার সাথে সাথে তোমরা লিখে নিতে পারো। ভগ্নাংশ, আর যদি না লিখো তাহলে সময় নিয়ে বোঝার চেষ্টা করো, আমরা স্লাইডটা তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব। আচ্ছা, ভগ্নাংশ ছাড়াই যদি অংশীদারদের মাঝে বণ্টন করা যায় তাহলে সেভাবে বণ্টন করবে। এখানে কোনো ঝামেলা নেই। ধরো আমাদের অংশ হচ্ছে 4, এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরো একজন আমাদের শুরুতেই যেটা বলেছিলাম যে হচ্ছে ছেলে আছে একজন, আর হচ্ছে একজন মেয়ে আছে, ছেলে আছে একজন, মেয়ে আছে একজন, তাহলে আমাদের তাসহিহ হবে কয়জন? অথবা ছেলে হচ্ছে ধরো আমাদের কয়জন, ছেলে হচ্ছে 2 জন, ছেলে আছে 2 জন, মেয়ে আছে একজন। যদি এইরকমটা হয়, ছেলে আছে 2 জন, মেয়ে আছে একজন, এরকম যদি হয়, তাহলে আমাদের মাসালা আমরা কত দিয়ে করব? আমরা মাসালা দিয়ে আমরা ডিরেক্ট কিন্তু আমরা জানি যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে থেকে মেয়ে অর্ধেক পাবে। তাহলে এখানে মেয়েকে যদি আমরা 1 দিই, তাহলে ছেলেদেরকে 2 করে দিতে হবে। 2 জন যেহেতু ছেলে, তাহলে 2 + 2 কত পাবে? 4 পাবে, এবং মেয়ে পাবে 1, 5, এবং আমাদের মাসালা হবে 5 দিয়ে। যদি আমাদের মাসালার সাথে এবং আমাদের এই যে অংশীদার যারা থাকবে, ঠিক আছে, এই অংশীদারে তো 2 জন এবং আমাদের তাদের অংশ হচ্ছে 4, তাহলে 2 জনের মাঝে 4 টাকা তো বা 4টা সম্পদ আমরা তো কোনো প্রকার ভগ্নাংশ ছাড়া এমনিতেই তো ভাগ করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, পিডিএফ কোথায় দেই? আমরা তো পাই না ভাইয়া। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়তো বা তাহলে অ্যাড নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইলে আমরা সেইখানে হচ্ছে তোমাদের এই পিডিএফগুলো কিন্তু আমরা নিয়মিত প্রোভাইড করে দেই, ঠিক আছে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যাবা। তাহলে যেটা বলছিলাম যে আমাদের 2 জন আছে, আমাদের অংশ হচ্ছে 4, তাহলে 2 জনের মাঝে আমরা কিন্তু 4টা সম্পদ কিন্তু ভগ্নাংশ ছাড়া খুব ইজিলি কিন্তু আমরা ভাগ করে দিতে পারি। হ্যাঁ, যদি এইরকমটা হয় তাহলে তো আমাদের এখানে কোনো তাসহির কোনো ফর্মুলা, আদার্স কোনো রুলস আমরা কিন্তু অ্যাপ্লাই করব না। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার। আমরা আশা করি এই 1 নাম্বারটা ক্লিয়ার বুঝছি। সবাই একটু রেসপন্স করো তো, আসলে আমরা 1 নাম্বারটা বুঝছি কি না, সবাই একটু বলো আমরা 1 নাম্বারটা বুঝছি কি না। আচ্ছা, আমার এখানে লাইভটা আসতেছে না কেন? ওকে, এখন 2 নাম্বারটা, তাসহিরের 2 নাম্বার ফর্মুলা কি? যদি ওয়ারিসদের সংখ্যা দ্বারা কাদের কোনটা বোঝাচ্ছে ভাইয়া বলো তো একটু। হ্যাঁ ভাইয়া, ও আপনি পড়ানোর চাইতে কমেন্ট বেশি পড়েন। ওকে ভাইয়া, আমি তাহলে মোবাইলটা রাখি, আমি হচ্ছে পড়ার শেষে তাহলে পড়বো। আচ্ছা, সবাই একটু দেখো কোথায় গেল। এই যে এইখানে ওয়ারিসদের সংখ্যা দ্বারা কিন্তু আমরা বোঝাচ্ছি এই যে পিতা, মাতা, কন্যা, এই যে ওয়ারিস, এই ওয়ারিসদের যে সংখ্যাগুলো রয়েছে, এই ওয়ারিসদের সংখ্যা দ্বারা আমরা এটাকে এই ওয়ারিসদের সংখ্যা দ্বারা আমরা কিন্তু এই যে উপরের যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলতেছি হচ্ছে 10, ঠিক আছে। এটাকে বলা হয় রুউস, আরবিতে এটাকে বলা হয় কি বলতো? এটাকে বলা হয় রুউস বা সংজ্ঞা। আচ্ছা, আমি লিখতেছি না। আচ্ছা, এই যে এইখানে যেটা থাকবে সেটাকে বলা হবে কি? রুউস বা সংখ্যা, ঠিক আছে, ওয়ারিসদের সংখ্যা। এবং তাদের যে এই অংশগুলোকে বলা হয় সিহাম। এই অংশগুলোকে কি বলা হয়? সিহাম বলা হয়। অংশগুলোকে বলা হয় সিহাম, এবং এই যে ওয়ারিসদের যে সংখ্যা, এই ওয়ারিসদের সংখ্যাকে বলা হয় রুউস। আচ্ছা, আমরা কি বলেছি? আমরা বলতেছি যে যদি ওয়ারিসদের সংখ্যা, যদি ওয়ারিস, আমরা এরপরে থেকে 3 নাম্বার 4 নাম্বার আমরা ওয়ারিস শব্দটা লিখবো না, আমরা ডিরেক্ট সংখ্যা লিখবো। আর ওই যে নিচের যেটা থাকবে তার যে অংশটা, ওই অংশটা সিহাম যেটা, সেটাকে আমরা ডিরেক্ট অংশ বলবো। আমরা জাস্ট সংখ্যা আর অংশ বলবো একটু সহজে বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমে আমরা ওয়ারিসটা লিখি। যদি ওয়ারিসদের
ওয়ারিশদের সংখ্যা এবং অংশের মাঝে তাওয়াফুকের সম্পর্ক হয়। এই যে ভাইয়ারা কারা জানি বলতেছিলেন না যে এগুলা না বুঝলে সমস্যা হবে কিনা, এই যে তাওয়াফুক এর সম্পর্ক হয়। সবাই একটু আমার সাথে সাথে লিখবা, তাহলে মনে থাকবে সম্পর্ক, এবং নিজে বিষয়টা বুঝতে পারবা। সম্পর্ক হয়, তবে উফুক দিয়ে, উফুক জানি কোনটা, উফুক তো অবশ্যই বুঝো, ওই যে দুইটা সংখ্যাকে আমরা আরেকটা সংখ্যা দিয়ে যেটাকে আমরা বের করে নিঃশেষী বিভাজ্য দিই দুইটাকে, সেইটা। আচ্ছা, তবে উফুক দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে, আচ্ছা, এটা হচ্ছে মূল মাসালাকে। এই জিনিসটা একটু সবাই একটু নোটিস করো ভাইয়া পুরা। মূল মাসালাকে, এই যে লাল কালি তো দেখা যায় মেবি, মূল মাসালাকে। কিন্তু যদি মূল মাসালাকে গুণ করতে হবে যদি মূল মাসালা থাকে, কিন্তু মাসালাটা যদি আউল হয়, হ্যাঁ কনফিউজ করে দিচ্ছি তাই না, আউলটা আমরা একটু দেখব। আচ্ছা, একটু কঠিন হবে, কিন্তু বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো, একটু সময় নিয়ে বুঝো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ বুঝবা। মূল মাসালা থেকে যদি মাসালাটা আউল হয়, আচ্ছা, মাসালাটি আউল হলে সবাই খাতা কলমে অবশ্যই লিখবা, আউল দিয়ে গুণ করতে হবে। আচ্ছা দেখো, এইখানে আমি হাইলাইট করব এই যে আউল, আর এখানে হচ্ছে মূল মাসালা। এই দুইটা দেখো, যদি ওয়ারিশদের সংখ্যার সাথে ওয়ারিশদের সংখ্যা এবং তাদের যে অংশ, এই অংশের মাঝে যদি তাওয়াফুকের সম্পর্ক হয়, কিসের সম্পর্ক? তাওয়াফুকের সম্পর্ক হয়, তবে উফুক দিয়ে, কি দিয়ে ভাইয়া পুরা? উফুক দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে, এবং মাসালাটা যদি আউলের হয় তাহলে সেই ক্ষেত্রে আউল দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এই জিনিসটা তো বুঝছি আমরা। এই জিনিসটা বুঝে থাকলে এখন এইখানে একটু নোটিস করো, এইখানে আমাদের মাসালা হচ্ছে কত? 6, এবং পিতা আমরা সব অংশ দিয়েছি, এগুলো আমরা কেটে মুছে দেই। এটা 4 পেয়েছে, ওকে, এটা তো সে 4 পেয়েছে। এখন সবাই একটু দেখো, আমাদের কন্যাদের সংখ্যা কত? 10, তাদের অংশ হচ্ছে 4। এখন ভাইয়াপুরা আমাকে এটা বলো যে এই 10 এবং 4 এদের মাঝে সম্পর্কটা কি? সবাই একটু কমেন্টে বলো তো। দশ এবং 4-এর মধ্যে সম্পর্ক কি? বলো, 10 এবং 4-এর মধ্যে সম্পর্ক কি? দশ এবং 4-এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাওয়াফুক। 10 এবং 4-এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের তাওয়াফুক। যেহেতু সম্পর্ক তাওয়াফুক, সুতরাং আমাদের এই যে ওয়ারিশদের যে অংশ আছে, সরি সংখ্যা আছে, এই ওয়ারিশের সংখ্যার যে উফুকটা আছে, এই উফুক দিয়ে আমাদের মূল মাসালাকে কি করতে হবে? গুণ করতে হবে। এই তাদাখুল কিভাবে? কে বলতেছে? মোশাররফ হাসান। এই ভাইয়া তাদাখুল কিভাবে? তাদাখুল তো হচ্ছে একটা আর একটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। যদি এখানে 4 না হয়ে 5 হইতো তখন কিন্তু আমাদের তাদাখুল হইতো। ইয়েস, সবাই বলতেছে তাওয়াফুক। যেহেতু তাওয়াফুক তার মানে এখানে দুইটা কিন্তু উফুক থাকতেছে আমাদের
এই যে সংখ্যার এই দিকে কিন্তু একটা থাকতেছে কত বলো তো, এখানে থাকতেছে আমাদের কিন্তু 5, কারণ 5 দুগুণা 10। 2 আমাদের হচ্ছে মূল উফুক, আর সংখ্যার উফুক হচ্ছে আমাদের 5, আর আমাদের অংশ যেটা আছে এই অংশের উফুক হচ্ছে কত 2, কারণ 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10। দেখো সবাই কি বিষয়টা বুঝছো? সবাই কি বিষয়টা বুঝছো? এখন এই যে যদি এইরকমটা হয় আমাদের অংশ মানে সিহাম, তারপরে হচ্ছে আমাদের এই সংখ্যা, অংশ এবং সংখ্যার মধ্যে যদি আমাদের তাওয়াফুকের সম্পর্ক হয়, তাহলে আমাদের এই যে সংখ্যা যেটা আছে এই সংখ্যার যে উফুকটা থাকবে সেই উফুক দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে। তো এখন আমাদের এখানে কি লিখতে হবে? এইখানে আমাদের লিখতে হবে তাসহি। এই যে গাইডে যে লেখা দেখো তাসহি, ওই তাসহিটা আসলে এই কারণে আসে। মূল মাসালা কত? 6, আর আমার সংখ্যার উফুক কত? 5। তাহলে 6 আর 5-এর মধ্যে যদি আমি গুণ করি তাহলে 5 6 30, 5 6 30। এখন 30 থেকে 6 ভাগের 1 ভাগ তুমি দাও, কত? 5। 30 থেকে মাকে 6 ভাগের 1 ভাগ দাও, কত? 5। 30 থেকে তুমি 3-এর 2 ভাগ দিয়ে দাও, তো 3 ভাগ করলে 3 10 30, সেখান থেকে 2 ভাগ কত? 20। তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কত? 20। এখন তুমি দেখো ভাইয়া, এই 20কে তুমি যদি 10 জন বোনের মধ্যে ভাগ করে দাও তাহলে কি কোনো ভগ্নাংশ আসতেছে? আসতেছে না কিন্তু। 10 দুগুণ 20, সবাই কিন্তু কত করে পাচ্ছে? সবাই কিন্তু 2 করে পাচ্ছে। আমার কোনো ভগ্নাংশ আসলো না। ভগ্নাংশ উইদাউট ফ্র্যাকশন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি সবাইকে বন্টন করে দিতে পারলাম। বুঝতে পারছো? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের তাসহির দ্বিতীয় ফর্মুলা, এবং এর মধ্যে কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু এইটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন সবাই একটু আমাকে বলো যে আসলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি কি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া পুরা, তোমরা একজন একটা কমেন্ট করছে, তার কমেন্টের রিপ্লাই এইভাবে না করলে আমি খুশি হব। প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে কথা বলার রাইট রাখে, অধিকার রাখে। আমি আমার পার্সপেক্টিভ থেকে কথা বলবো, তুমি তোমার কথা বলবা। কেউ কারো কথা বলার যে রাইট, বা এখানে কমেন্ট উন্মুক্ত প্লেস, সবাই কিন্তু যার যার ইচ্ছা মতো কমেন্ট করতে পারে। সুতরাং প্লিজ তোমরা, আমি খুশি হব তোমরা প্লিজ এই কমেন্টের তোমরা রিপ্লাইটা মানে দিও না প্লিজ। এটা আসলে খুব খারাপ দেখা যায়। এটা সে তার পার্সপেক্টিভ থেকে বলতেই পারে। তোমরা প্লিজ তোমরা পড়াশোনায় মনোযোগ দাও। আচ্ছা, বুঝি নাই, সবাই একটু দ্রুত রেসপন্স করো। আমাদের কিন্তু সামনে কিন্তু আছে, আমরা এইটা পরে আমরা জি জি আচ্ছা, ওয়াসেস আলফি বলতেছে বুঝছে, নাবিলা জাহান বুঝেছে, ওকে আবার বুঝান। হ্যাঁ, আমি লাস্ট আরেকবার, আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমি এখন আচ্ছা আমি এটা মিশাই দিয়ে আমি একটা গ্লান্স খুব দ্রুত 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমি আরেকবার সামারাইজ করব। তোমরা এইবার কোনো প্রকার ইয়া করবে না, মানে কি বলে এটাকে, ডিস্টার্ব করবে না, উল্টাপাল্টা কমেন্ট কিছু করার দরকার নেই। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আমি 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আমি আবার একবার বুঝাবো। আমি এটা একবার মিশাই দিলাম। আচ্ছা সবাই একটু মনোযোগ দাও। আমি এইটাতে একটু সময় নিচ্ছি, কারণ এটা যেহেতু প্রথম, এই সম্পর্কগুলো বলার জন্য তোমাদেরকে একটু হচ্ছে সময় নিতে হচ্ছে, কারণ এর আগে তোমরা তো এইভাবে তো কখনো করো নাই। হ্যাঁ, বুঝে বুঝে আমি তো জানি, কারণ কি অবস্থা ফারায়েজের এটা তোমরাই ভালো জানো। আমিও যেহেতু মাদ্রাসায় পড়ছি আমিও ভালো জানি। হ্যাঁ, তো এটা সবারই জানা কথা। আচ্ছা, এখানে ছিল কন্যা 10 জন। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, আমি খুব দ্রুত আর একবার বুঝাবো, তোমরা সবাই একটু প্লিজ অ্যাটেনশন। আচ্ছা, আমি আমার মতো করতেছি, তোমরা একটু বুঝে নাও। দেখো, যেহেতু পিতা আছে, মাতা আছে, কন্যা আছে, তার মানে পিতার আমরা জানি 3টা অংশ। 3টা অংশ থেকে যেহেতু এখানে কন্যা সন্তান আছে, তার মানে আমার পিতাকে আমি দেব হচ্ছে 6-এর 1, সাথে আমি তাকে দেব আসাবা, এটা একটা। মা তার 3 অবস্থা, সুদুস, সুলুসুল কুল, সুলুস মা বাকি। যেহেতু কন্যা সন্তান আছে, তার মানে আমি মাকেও দেবো কত? 6-এর 1। কন্যা সন্তান একজন থাকলে তো নিস পায় বা অর্ধেক পায়, যেহেতু একাধিক সেহেতু আমি তাকে কত দেব? 2-এর 1 দেব। আচ্ছা, 2-এর 3 ভাগের 2 ভাগ দেবো, সুলুসান যেটাকে বলা হয়। এরপর আমি কি করব? প্রত্যেকটার যে হরগুলো আছে এই হরগুলো দিয়ে আমি লসাগু করব। তাহলে 6 6 3 এর যদি আমি লসাগু করি, 6 6 3 এর লসাগু করলে আমার অ্যান্সার আসে, আমি করেই দেই 3
3 3। হ্যাঁ, এর যদি আমি লসাগু করি তাহলে আমার কত আসতেছে? 3 দুগুণা 6। আচ্ছা, 3 দুগুণা 6, আমার লসাগু আসতেছে 6। ওই যে লসাগু যেটা আসবে সেটা আমি মাসালায় বসাবো। সব ক্ষেত্রেই সেম, আমি একবার বুঝেছি, পরবর্তী কিন্তু আর কিন্তু এইভাবে বুঝাবো না। 6। এখন এই মাসালার যেটা হবে সেটা আমি নিচে 6 থেকে 6 এর 1 দেবো, 6 থেকে 6 এর 1 দেবো, 6 থেকে 3 এর 2 দেবো। তাহলে 6 থেকে 6 এর 1 দিলে কত হয়? 1। আচ্ছা, তারপরে মাকে কত দেবো? 1। কন্যারা কত পাবে? 3 ভাগের 2 ভাগ। তাই 3 ভাগ করলে 1 ভাগে পরে 2, 3 দুগুণ 3 ভাগের 2 ভাগ হচ্ছে 4। আচ্ছা, এই যে 4 দিলাম, তাহলে 1 1 2 আর হচ্ছে 4 6। আমার মাসালার সাথে আমার অংশ কিন্তু মিলে গেল। ঘাবলাটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমার এই যে এই জায়গাতে ভাইয়া। সমস্যা হচ্ছে আমার 4 এবং 10 এর মধ্যে, কারণ আমার 4টা অংশ আছে কিন্তু আমাকে দিতে হবে 10 জনকে, ভগ্নাংশ এসে যায়। আর আমার শুরুতেই মূল নিতে হচ্ছে, কোনো প্রকার ভগ্নাংশ আসা যাবে না। যেহেতু ভগ্নাংশ আসা যাবে না, সেহেতু আমাকে এর মাঝে একটা সম্পর্ক দেখতে হবে যে আসলে এর মাঝে সম্পর্কটা কি। আচ্ছা, সম্পর্কটা হচ্ছে আমরা দেখি যে এর মাঝে সম্পর্ক হইলো আমার তাওয়াফুকের সম্পর্ক, তাওয়াফুক এর সম্পর্ক। আর তাসহি এর ওইখানে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু আমরা পড়েছি যদি ওয়ারিসদের সংখ্যা এবং অংশের মাঝে তাওয়াফুকের সম্পর্ক হয়, কিসের সম্পর্ক? তাওয়াফুকের সম্পর্ক হয়, তাহলে আমার যে উফুকটা থাকবে, এই উফুকের আমার এই যে উপরের যেটা থাকবে, তার মানে ওয়ারিসদের সংখ্যা, সেই সংখ্যার উফুক যেটা থাকবে সেটা দিয়ে আমার মূল মাসালাকে গুণ করে দিতে হবে। তাহলে তাওয়াফুক আমরা জানি 10 এবং 4 এর মধ্যে তাওয়াফুক কত হয়? 2। তাহলে সংখ্যার উফুক কত? 5। 10 2। আচ্ছা, আর 4 এর উফুক কত? এখানে 2। তো এটা আমার লেখার দরকার নেই, এটা আমার লাগতেও হচ্ছে না। তাহলে 5 হচ্ছে আমার উফুক। এখন তাসহি করব, আমি এই জায়গাতে লিখবো তাসহি। তাসহি, তাসহি কিভাবে? 6 গুণ আর এই যে 5টা 5, 5 6 30। এখন এই যে অংশটা আমার আছে, এই অংশটা এই 30 অংশ থেকে আমি দেবো। তাহলে 30 থেকে যদি আমি 6 এর 1 দেই তাহলে কত হবে? 5। 30 থেকে 6 এর 1 দিলে এখানেও 5। আর 3 ভাগের 2 ভাগ যদি আমি দেই তাহলে কত হবে? 3 ভাগ করলে 10 10 করে হয়, 2 ভাগ হচ্ছে 10 দুগুণা 20। এখন আমি যদি আমার মূল মাসালা মানে মূল যে মানে সমাধান, এই ভাগ, সেটা হচ্ছে এটা। টোটাল সম্পত্তিকে 30 ভাগ করা হবে, পিতাকে দেওয়া হবে 5, মাতাকে দেওয়া হবে 5 এবং কন্যা 20 জনকে দেওয়া হবে 20। তাহলে 20 কে যদি আমি 10 এর মধ্যে দেই তাহলে 2 2 করে পড়ে, তাহলে কিন্তু আমার 10 দুগুণা 20 হচ্ছে। প্রত্যেকেই 2 2 করে পাচ্ছে উইদাউট ফ্র্যাকশন। আমি কিন্তু সবাইকে সবার প্রাপ্য বুঝিয়ে দিলাম। এর তাসহির যে দ্বিতীয় রুলসটা সেটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন তোমরা একটু আমাকে সবাই বলো যে আসলে তোমরা বুঝছো কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আস্তে আস্তে আগাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো ইয়েস লেখো, না বুঝে থাকলে নো। সবাই ক্লিয়ার আশা করি। ওকে, সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ইয়েস, আর একটু সবাই একটু শেয়ার করে দাও। আজকে আমি হয়তোবা তোমাদের সাথে এই তাসহিহ পর্যন্ত থাকবো, এরপরে তোমাদের একটা বিরতি থাকবে। বিরতি হয়তো মাগরিবের নামাজের বিরতি থাকবে। বিরতির পরে এরপরে তোমাদের যে ফায়াজ ভাইয়া আছে, ফায়াজ ভাইয়া কিন্তু তোমাদের ফায়াজ ভাইয়া কিন্তু তোমাদের বাকি যে ক্লাস যে পার্টগুলো থাকবে, ঠিক আছে, আরবি ব্যাকরণে তোমাদের অনেক ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো পূরণ করবে। আচ্ছা, এর থেকেও একটু সহজে করা যায় না? না ভাইয়া, আসলে এটা এই সিস্টেমটা এইরকমই, ঠিক আছে। আমরা শেষে আমরা আরো কিছু দেখবো, আমরা অত্যন্ত সহজ করার চেষ্টা করব, কিন্তু এই যে যদি এইরকমটা থাকে না, তাহলে এইভাবেই আসলে করতে হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রথমটা বুঝতে পারলাম। ওকে, আমরা দ্বিতীয়টা বুঝতে পারলাম। এখন আমরা 3 নাম্বারটা পড়বো। সংখ্যা এবং অংশের মধ্যে যদি তাওয়াফুক না হয়, এখনই আমাদের খুব দ্রুত আগাবে। এখন যে আমরা, ও হ্যাঁ, এখানে আউলের বিষয়টা আছে। আউলের বিষয়টা হচ্ছে কি, আমরা তো তাসহিহটা দেখলাম শুধুমাত্র মূল মাসালাকে। যদি আউল হয় এখানে কিচ্ছু নাই, জাস্ট শুধু আউলের মাসালাটাকে গুণ করতে হবে। আমরা সেটারও একটা এক্সাম্পল দেখি। সবাই একটু অ্যাটেনশন প্লিজ। একজন ধরো লোক, সে মারা গেছে, একজন মৃত ব্যক্তি, সে মারা গেছে। তার ওয়ারিশ ছিল কে কে? তার ওয়ারিশ ধরেছিল স্বামী ছিল একজন। আচ্ছা, ওকে, স্বামী ছিল, তারপরে হচ্ছে পিতা মাতা 6 কন্যা। আচ্ছা, পিতা ছিল, মা ছিল, আর কন্যা ছিল 6 জন। এই হচ্ছে আমাদের
এটা আমরা আউলটা বুঝাবো। আউল জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আউল মানে কি আমরা এটা বুঝবো। ইয়েস, এটা রেকর্ডেড থাকবে ভাইয়া, এই জন্য টেনশনের কোনো কারণ নেই। তোমরা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও থাকবে, প্লাস ইউটিউবে আপলোড করা হবে। তোমরা খুব দ্রুত এটা তোমরা পরবর্তীতে স্পিড দিয়ে দেখতে পারবে। এখন তোমরা একটু যারা থাকবা তারা হচ্ছে সাথে সাথে তো প্রশ্ন করতে পারতেছো, হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের এখানে তোমরা বুঝে বুঝে আস্তে আস্তে যেহেতু পড়ানো হচ্ছে তোমরা এটা বুঝবা এবং পরবর্তী ইচ্ছাগুলো দেখতে পারবা। ওকে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। ওকে, তাহলে আমরা এখানে স্বামীর অংশগুলো দেই। যেহেতু কন্যা আছে, আমরা জানি স্বামীর কয় অংশ বলো তো সবাই তোমরা? দুইটা। স্বামীর দুইটা অবস্থা, একটা হচ্ছে যদি সন্তান সন্ততি থাকে তাহলে কিন্তু 4-এর 1, সন্তান সন্ততি না থাকলে সেই ক্ষেত্রে হচ্ছে 2-এর 1। যেহেতু সন্তান সন্ততি আছে, কন্যা আছে, তার মানে সে পাবে হচ্ছে কত? স্বামী 4-এর 1। পিতা যেহেতু সন্তান সন্ততি আছে, তার মানে পিতা কত পাবে? সুদুস, সুদুস মাল আসাবা নাকি আসাবা। কন্যা যেহেতু, সেহেতু 6-এর 1 প্লাস আসাবা। আর মাতা, মা কত পাবে? যেহেতু সন্তান সন্ততি আছে সেও পাবে হচ্ছে 6-এর 1। আর কন্যা যেহেতু একাধিক, সে পাবে হচ্ছে কত? 3-এর 2। আমরা খুব দ্রুত আগাবো। ওকে, এটা হচ্ছে আউলটা বুঝাচ্ছে ভাইয়া। আউল, আউল জিনিসটা আসলে কিভাবে হয়, এই আউল বাউল। আচ্ছা দেখো এটা কিভাবে হয়। তো আমরা এখন কি সিস্টেম জানি, আমাদের হরগুলোকে কি করতে হবে? লসাগু করতে হবে। তাহলে লসাগু করি, 4, 6, 6, 3। এর যদি আমরা লসাগু নেই তাহলে কত দাঁড়ায়? 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3। আবার আমরা 2 দিয়ে 2 দিয়ে যাবে না, 3 দিতে হবে। 2, 1, 1, 1, 3 দুগুণা 6, 6 দুগুণা 12। তাহলে আমাদের মাসালা হচ্ছে কত? লসাগুর ফল আসতেছে কত? 12। তার মানে আমাদের মাসালাও হবে কত দিয়ে? 12 দিয়ে। মাসালাও হবে আমাদের 12 দিয়ে। তো 12 থেকে আমরা এখন তাদেরকে অংশগুলো দেই। আচ্ছা, অন্য একটা কালি ব্যবহার করি। এইটা কালি কি ভালো বুঝে যাবে ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা 12 দিয়ে এখন মাসালাগুলোকে 4 ভাগের 1 ভাগ যদি দেই, কত হয়? 3 আর 4 12, 3। 6 ভাগের 1 ভাগ কত হয়? 2। মাকেও 6 ভাগের 1 ভাগ দেবো, 2। আর কন্যাদেরকে দেবো 3 ভাগের 2 ভাগ। 3 ভাগ করলে হচ্ছে 4 করে পড়ে, 2 ভাগ 4 দুগুণ 8। তাহলে কন্যা পাচ্ছে হচ্ছে 8। এখন দেখো সমস্যাটা কোথায়। 3, 2, 6, 6 আর 2 কত? 8। 6 আর 2 কত? 8 না, 3, 2, 5, 5 আর 2 7, আর এখানে হচ্ছে 8। তাহলে 8 7 কত হচ্ছে? 15। সমস্যাটা কি ধরতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তাসির সব কটা কাজ আমরা নোট করে দেব, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে, হ্যাঁ কোনটা? এটা না না। আচ্ছা দেখো ভাইয়া, এইখানে আমরা কিন্তু 12 দিয়ে কিন্তু আমরা কিন্তু এই অংশগুলো দিলাম। এখন আউলটা কোথায় হয় আমি তোমাকে আউলটা বুঝাচ্ছি। আউলটা দেখো, আমাদের 3, 2, 5 আর 2 7 আর 8 কত হলো? 15। আমাদের অংশ ভাগ করে দিতে হচ্ছে 15, কিন্তু আমাদের হাতে আছে কত? 12। 12 টাকা আমার হাতে আছে, কিন্তু ভাগ করে দিতে হচ্ছে কত? 15। এটা তো টাকা না, এটা সম্পদ। তো আমার অংশ দিতে হচ্ছে আমাদের 15, কিন্তু আমাদের হাতে অংশ আছে কত? 12। এই যে আমার মাসালার থেকে অংশ যদি বেশি হয়, তাহলে এই যে বেশি হওয়াটা, এইটাকে মূলত বলা হয় আউল। তো যদি এরকম বেশি হয় তাহলে আমাদের এই যে এই জায়গাতে লিখতে হবে আউল। এই মাসালাটা কিসের? আউলের মাসালা। এই সবাই তোমরা একটু বলো তো, তোমরা আউলটা বুঝতে পারছো কিনা? তাহলে আউল হচ্ছে কত? 15। প্রথমে তো আমরা মূল মশলাকে গুণ করছিলাম, এখন আমাদের মূল মশলার এখানে কোনো খাওয়া নাই, মূল মশলাকে আমরা দেখবো না, আমরা দেখবো হচ্ছে আউলকে। সবাই একটু বলো তোমরা আউলটা বুঝতে পেরেছো কিনা? আউল হয়ে 15 হয়ে গেছে। আচ্ছা ইয়াস, কন্যাদেরকে কিভাবে 8 দেওয়া হয়েছে। আচ্ছা দেখো ভাইয়ারা, 3 ভাগের 2 ভাগ পাবে, তো মাসালা হচ্ছে 12, তাই না? তো 12 এর 3 ভাগের 2 ভাগ কত? 12 এর 3 ভাগ যদি করো তাহলে 4 করে পড়তেছে। আর 4 কে 2 ভাগ হচ্ছে 4 দুগুণা 8। তুমি এটাকে আরো সহজে বের করতে পারো। এই তুমি 3-এর 2 কে গুণ দিতে পারো 12 দিয়ে। 3 একে 3, এই 4, 4 দুগুণা 8। তুমি এইভাবে বের করতে পারো যদি ম্যাথমেটিক্সে অনেক হেভি হয়ে থাকো। তো এই হচ্ছে মোটামুটি আউল। এখন আমাদের আচ্ছা আচ্ছা, ইয়াস রাফি নূর বক্সি বলতেছে। আচ্ছা ইয়াস, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? আউল। তো আমাদের ওই তাসির ক্ষেত্রে যখন আমাদের এই তাসিরটা, এই দুটার মাঝে তাওয়াফুকের সম্পর্ক হবে, তখন আমাদের এই যে সংখ্যা যেটা থাকবে, এই সংখ্যা দিয়ে আমাদের ওই
মূল মাসালাকে গুণ করতে হবে, মূল মাসালা না হলে আমাদের আউল দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সবাই একটু বলো তো, আগেরটা তোমরা বুঝছো কিনা একটু ট্রাই করি। এই দুইটার মাঝে সম্পর্ক কি? 6 এবং 8 এর মাঝে সম্পর্ক কি? তাওয়াফুক, তাওয়াফুক। আচ্ছা, এবং আমাদের কন্যার যে উফুক, কন্যার উফুক হচ্ছে কত? আমরা যদি দেখি এখানে 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3। তাহলে আমাদের এই যে যখন আমরা তাসহিহ করব, তাসহিহ করার সময়, তাসহিহ, এই যে তাসহিহ যখন করব, তখন আমাদের আগে তো আমরা এই যে মূল মাসালা দিয়ে গুণ করছি, এখন আর মূল মাসালা দিয়ে গুণ করব না ভাইয়া পুরা। এখন আমরা করব আমাদের এই যে আউল যেটা আছে, আউল দিয়ে আমরা গুণ করব। তো আউল দিয়ে গুণ করলে কত হবে? 15 গুণ এই যে 3 উফুকটা সমান সমান 45। তো আমাদের এই 45 থেকে এখন আমাদের এই ভাগগুলো করে দিতে হবে। 45 থেকে আমরা যদি এখন যে অংশগুলো আছে সেই অংশগুলোই আমরা যদি দেই তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। আচ্ছা, তাহলে এখানে কত দেবো? 9, এখানে দেবো হচ্ছে কত? 6, এখানেও দেবো 6, হ্যাঁ, আর এখানে দেবো হচ্ছে 24। তাহলে 24, 6 6 12, 12 আর 10 32 31, আর 24 না 6 6 12, 12 আর না হচ্ছে 19, আর 24 হচ্ছে আমাদের 45। তাহলে কিন্তু আমাদের এই যে 45 কিন্তু মিলে গেছে। এখন যদি আমরা এই 24কে 6 জনের মাঝে বন্টন করে দেই তাহলে কিন্তু 4 করে পাচ্ছে, কোনো প্রকার ভগ্নাংশ থাকছে না। 4 6 24। হ্যাঁ, উফুক তো 2 হবে ভাইয়া, ঠিক আছে, উফুক তো 2 হবে, কিন্তু আমাদের লেখার সময় মানে তাসহিহ করার সময় আমাদের এই যে কন্যার যে সংখ্যাটা আছে, এই কন্যার সংখ্যাটা দিয়ে আমাদেরকে তাসহিহ করতে হবে। কন্যার যে সংখ্যাটা আছে সেই কন্যার সংখ্যাটা দিয়ে আমাদের তাসহিহ করতে হবে। আচ্ছা, সবাই আশা করি আমরা ক্লিয়ার। সবাই একটু বলো ক্লিয়ার কিনা, তাহলে আমরা নেক্সটে যাব। আমরা 2টা শেষ করলাম, আমরা এখন 3 নাম্বারটায় যাবো। আমরা দ্রুত দ্রুত এই বাকি যে কয়টা আছে, বাকি কয়টা একবারে ইজি, আমরা খুব দ্রুত শেষ করবো, ফেলবো। শেষ করে আমরা হচ্ছে আমাদের মূল যে মুনাসাখা, সেই মুনাসাখাতে আমরা চলে যাব। এটা তোমরা বুঝছো কিনা? এখন দেখবা মুনাসাখা করার সময় তোমাদের সবকিছু পানি পানি মনে হবে। এরপরে একটু ধৈর্য দিয়ে দেখো, দেন যখন মুনাসাখাটা পারবা তখন আমাকে অবশ্যই তোমার মন থেকে একটু দোয়া দিবা যে না ভাইয়া যে ক্লাসটা নিল অবশ্যই এখান থেকে আমাদের একটু হলেও উপকার হয়েছে, ক্ষতি হয় নাই, ঠিক আছে? আর যদি মনে হয় যে ক্লাসটা উপকারী, আরেকজন দেখলে একটু হলেও উপকার পাবে, তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করতে দিতে পারো। এবং সাথে সাথে যারা ল পড়তে ইচ্ছা আছে, লয়ার হতে চায়, ফিউচার ভালো আইনজীবী হতে চায়, তাদের জন্যও কিন্তু এটা কিন্তু অবশ্যই মাস্ট। আমরা এখন সামনে যাবো ভাইয়া। এই সম্পত্তি বাঁচাইতে চাইলে কিন্তু ফারাজ জানতে হবে, নাহলে কিন্তু সম্পত্তি নিয়ে যাবে। হ্যাঁ, তোমরা ছেলেরা ফারাজ আরো ভালো জানবা, ফারাজ সম্পর্কে আরো ভালো ধারণা রাখবা সবাই। তো সম্পত্তি যদি বাঁচাইতে চাও তাহলে ফারাজ জানতে হবে, এটা কিন্তু মনে রাখো। আচ্ছা, ওই যে মাস্টার বিন সে বলতেছে ভাইয়া উফুকের যে নিয়ম বললেন সেইটা তো উফুক অনুযায়ী 2 হয়। হ্যাঁ ভাইয়া 2 হবে, আমাদের উফুক মূল যে উফুকটা, মূল উফুক তো 2 হবে, কিন্তু আমাদের তাসহিহ করার সময় আমাদের যে এই যে ওয়ারিসদের যে সংখ্যা থাকবে, সেই সংখ্যার যে উফুকটা থাকবে, এই সংখ্যার যে উফুকটা থাকবে, আমাদের উফুক 2টা না, একটা হচ্ছে এই যে 8-এর উফুক, আর একটা হচ্ছে 6-এর উফুক, এবং 2টারে মাঝখানে আরেকটা কিন্তু উফুক থাকতেছে মেজর, মানে হচ্ছে 2টাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 2, কিন্তু আমরা 2কে কিসের সাথে করব? এইখানে 3-এর সাথে যদি আমরা 2 গুণ করি 6 হচ্ছে, 4-এর সাথে 2 গুণ করলে 8 হচ্ছে। আমাদের এই যে কন্যার যে মানে অংশ সংখ্যা যেটা আছে, এই সংখ্যার যে উফুকটা থাকবে সেই উফুক দিয়ে আমরা হচ্ছে মূল মাসালাকে গুণ করবো, এবং আউল হলে আউল দিয়ে গুণ করবো। সবাই একটু ক্লিয়ার হও, বুঝছো কি না? আচ্ছা, ইয়াস, আলহামদুলিল্লাহ সবাই তোমরা বুঝতে পেরেছো। 9 9 6 6 24 কিভাবে দিলেন একটু আবার বলেন। আচ্ছা, এই সহজ বিষয়টা বুঝতেছো না? দেখো, আমাদের আউল কিন্তু হয়েছে 15, আউল হয়েছে 15, এবং আমরা তাসহিহ করেছে 3 দিয়ে। ওই যে আমরা 3 দিয়ে যে ওইখানে গুণ করলাম, আমাদের যে এই যে সংখ্যাগুলো আছে না, আমরা এই সংখ্যাগুলোকে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমাদের এই যেটা আসবে, মানে যেটা দিয়ে আমরা তাসহিহ করব, যেই উফুকটা দিয়ে আমরা উপরে তাসহিহ করব, সেই উফুক দিয়েই আমরা এই যে আমাদের যে অংশগুলো থাকবে সেই অংশগুলোকে গুণ করে দেবো। তাহলে আমাদের হয়ে যাবে, যেমন 3 3 9, 3 2 6, 2 2 3 2 6, তারপরে হচ্ছে 3 8 24। ক্লাসটা আপলোড দেওয়া হবে। হ্যাঁ, যতটুকু বুঝতে পারো এখন বুঝে একটু সময় নাও, একটু চিন্তা ভাবনা করো। হ্যাঁ, কারণ একবারে হবে না, তুমি যদি একদম নতুন হয়ে থাকো না, একবারে কিন্তু এটা কিন্তু সম্ভব না ভাইয়া। একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে, হালতগুলো ভালোভাবে জানা থাকতে হবে। প্লাস আমি যেটা বুঝালাম, আমি কিন্তু ইনস অ্যান্ড আউটস এভরিথিং কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। তোমরা একটু সময় নিয়ে একটু ক্লাসটা দেখলেই তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে আবারও।
ক্লাস শেষে পিডিএফটা পড়বা, আরেকবার ইউটিউব থেকে দেখে নিবা, দেখবা সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা 2 নাম্বারটা বুঝলাম। আচ্ছা, আমাদের আউলটাও শেষ। এখন আমরা 3 নাম্বারটা বুঝবো। ওকে, 3 নাম্বারটা হচ্ছে সংখ্যা এবং অংশের মধ্যে যদি 3 নাম্বার, ওই যে তাসহির যে 3 নাম্বার রুলস, তাসহির যে 3 নাম্বারটা সেইটা। আচ্ছা, এটা একসাথে না লিখলে আবার কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, এইখানে নেই, ঠিক আছে? তো না না, এই যে এইখানে নিলাম 3 নাম্বার। 3 নাম্বারটা এবার দেখো, 3 নাম্বার হচ্ছে আমাদের এই, আমি কিন্তু এখন শুধু সংখ্যা লিখতেছি, এখন কিন্তু ওয়ারি স্টার লিখতেছি না, জাস্ট শুধু সংখ্যাটা লিখতেছি। আচ্ছা, মাবলাগ কোনটাকে বলে? মাবলাগ ভাইয়া ওই যে আমরা লাস্ট একদম শেষে, এই যে এইখানে যেটা কোথায় গেল, এই যে লাস্ট যে আমরা যে ইয়াটা লিখছি না, মানে একদম শেষে যে আমাদের মানে রেকর্ডটা হবে সর্বশেষ যেটা, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মাবলাগ। এবং এটা যদি আরো 2 তলা 3 তলা, এখানে ধরো পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পরে তার সে আরো কিছু ওয়ারিশ রেখে গেছে, তাহলে সেই ক্ষেত্রে একদম লাস্ট পর্যায়ে এসে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মাবলাগ। ওকে, আচ্ছা, হ্যাঁ, এখন এই সংখ্যা এবং অংশ, সংখ্যা এবং অংশ, সংখ্যা দ্বারা আমি কি সংখ্যা বুঝাচ্ছি? ওয়ারিশদের সংখ্যা। এবং অংশ বলতে তাদের যে অংশটা আছে, ঠিক আছে? সংখ্যা এবং অংশ এর মধ্যে যদি তাওয়াফুক না হয়, কি না হয়? তাওয়াফুক না হয়। যদি তাওয়াফুক না হয় তাহলে যে সংখ্যাটা হবে, তাওয়াফুক না হয়ে তাদাখুল হতে পারে, তাবায়ুন হতে পারে, যদি সেরকমটা হয় তাহলে সংখ্যা দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে। মূল মাসালাকে গুণ করতে হবে, এবং মাসালাটা যদি আউল হয় আউল দিয়ে গুণ করতে হবে, আর আউল হলে আউল দিয়ে গুণ করতে হবে। আশা করি আমরা ক্লিয়ার। যদি তাওয়াফুক হয় তাহলে তো ওই আগের যে আমরা পদ্ধতি শিখলাম সেটা, আর যদি তাওয়াফুক না হয় তাহলে তাদাখুল হইলো, তাবায়ুন হইলো, তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের মূল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমাদের মূল মাসালাকে গুণ করতে হবে, এবং মাসালাটা যদি আমাদের কি হয়, মাসালাটা যদি আমাদের আউল হয় তাহলে আউল দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ধরো একজন লোক মারা গেছে, হ্যাঁ, তার পিতা আছে, মাতা আছে, পিতা আছে, মাতা আছে, আর হচ্ছে কন্যা আছে 5 জন। আচ্ছা, অনেকেই ক্লাসটা দেখতেছে, প্রায় 50 জনের মতো। তোমরা লাস্ট একবার শেয়ার করে দাও তো। অনেকেই তোমরা দেখতেছো কিন্তু শেয়ার করতেছো না, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি, কিন্তু তোমাদের থেকে যদি এই রেসপন্সটুকু আমরা না পাই, তোমাদের এই রেসপন্সিবিলিটির জায়গা থেকে তোমাদের কিন্তু শেয়ার করে দেওয়া উচিত ভাইয়াপুরা। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, যদি এইরকমটা হয় তাহলে এখানে দেখো আমাদের তাহলে মাসালা হবে কত দিয়ে বলো তো সবাই? পিতাকে আমরা কত দেবো? যেহেতু কন্যা আছে, পিতা পাবে হচ্ছে আমাদের শুধু স্মাইল আসাবা। আচ্ছা, আমরা 6 এর 1 প্লাস হচ্ছে আমাদের আসাবা, এগুলো আমাদের জানা আছে। মা যেহেতু কন্যা আছে সেও পাবে কত? 6 এর 1। কন্যা যেহেতু একাধিক সেহেতু সে পাবে হচ্ছে 3 এর 2, 3 ভাগের 2 ভাগ, এটা পাবে হচ্ছে আমাদের কন্যা। ওকে, তাহলে আমাদের 6, 6, 3 এর লসাগু কত আসে? 6, 6, 3। আচ্ছা, 2 দিয়ে দিলে হচ্ছে 3, 3, 1, 3 দিলে 1, 1। তাহলে আমাদের লসাগু কিন্তু কত আসতেছে? 6 আসতেছে। আচ্ছা, লসাগু আসতেছে আমাদের 6। সবাই বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি? বলো। আচ্ছা, মাসালা আসতেছে 6, তাহলে আমরা পিতাকে কত দেবো? 1, 6 ভাগের 1 ভাগ। মাকেও কত দেবো? 6 ভাগের 1 ভাগ। বাকি থাকতেছে হচ্ছে 4। এই যে এইখানেও কিন্তু সেম, আমাদের 4 আসতেছে। দিতে হবে কয়জনকে? 5 জনকে। তাহলে 4 অংশ আমরা 5 জনকে কিভাবে ভাগ করে দেবো ভাইয়া পুরো বলো তো? তাহলে এই যে 4 এবং 5 এদের মাঝে সম্পর্কটা কি? সবাই একটু দ্রুত বলো।
কমেন্টে একটু সবাই রেসপন্স করো তো, 4 এবং 5-এর মধ্যে সম্পর্কটা কি? ভেরি ফাস্ট সবাই বলো, 4 এবং 5-এর মধ্যে সম্পর্ক কি? 4 এবং 5-এর মধ্যে সম্পর্ক কি? ইয়েস, 4 এবং 5-এর মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের তাবায়ুন। আমাদের সেটাই বলা হয়েছে, যদি কি না হয়, তাওয়াফুক না হয়, তাওয়াফুক না হয়ে অন্য যদি হয়, তাবায়ুন হতে পারে, তারপরে হচ্ছে তাদাখুল হতে পারে, যদি অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, তাহলে এই সংখ্যা দিয়ে আমাদের মূল মাসালাকে গুণ করতে হবে। তাহলে মূল মাসালাকে গুণ করব কিভাবে? তাসি কিভাবে হবে? হ্যাঁ, তাসি যদি আমরা করি তাহলে 6 গুণ 5 সমান 30, 5 6 30, তাহলে আমাদের তাসি হচ্ছে কত? 30। ওকে, তাহলে 30 থেকে আমাদের এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই পাচ্ছে আমাদের 5, এই পাবে হচ্ছে 5, আর এইখানে পাবে হচ্ছে কত? 20। 20কে এখন যদি 5 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে সবাই কিন্তু 4 4 করে পাচ্ছে। সবাই কত করে পাচ্ছে? 4 4 করে পাচ্ছে, কোনো প্রকার ভগ্নাংশ আসতেছে না। আমরা একদম ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু দ্রুত বলো। আচ্ছা, আমার এখানে কমেন্টগুলো আসতেছে না। এবার আসতেছে, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত রেসপন্স করো, সবাই তোমরা বুঝছো কিনা? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, ফেকা দ্বিতীয় পুত্রের উপরেও আবারও ক্লাস দেওয়া হবে, তোমরা একটু দ্রুত শেয়ার করো। আচ্ছা, আমরা এটা বুঝতে পেরেছি 6টা। ঘুমের জন্য মাথায় ঢুকতেছে না কিছু। এই ঘুম বাদ দাও, চোখে পানি দাও। খাদিজাতুল কুবরা ভাইয়া, চোখে পানি দাও, চোখে পানি দিয়ে ক্লাসটা করো, পরে আফসোস করবা 10টা মার্ক যখন তোমার হাত থেকে চলে যাবে। একটা মার্কের জন্যও কিন্তু অনেকে প্লাস মিস্টেক হয়ে যায়। আর এই ফারায়েজ, সেটা তো যদি না পাও, এত সহজ একটা সাবজেক্ট, এবং বললাম তো তোমার যদি এই ফারায়েজ জানা থাকে, ফায়েজ ভাই কিন্তু বললো যে ফারায়েজ যদি তোমাদের জানা না থাকে, নিজের সম্পত্তি দেখবা তোমাদেরকে ঠকাই দিবে, পারবা না নিতে। অন্ততপক্ষে নিজের সম্পদটা ঠিকভাবে নেওয়ার জন্য হলেও তোমাদের এই ফারায়েজটা জানতে হবে। সবাই একটু শেয়ার করে দাও। আমাদের আজান পর্যন্ত আমাদের চলবে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের একটা বিরতি থাকবে। বিরতি, তোমরা নামাজ টামাজ পড়বা, দেন হচ্ছে আমাদের আরো বলেন যারা বুঝতেছে না, অনেকেই তো বুঝতে, যারা দুই একজন বুঝতেছে না, ক্লাসটা রেকর্ড থাকবে, তার হ্যাঁ। সাথে ক্লাসটা রেকর্ড করে নেয়। জি জি, ক্লাসটা আমাদের ইউটিউবে আপলোড হয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারবা। আচ্ছা, সবাই শেয়ার করেছো, 2টা শেয়ার ডান, ভেরি গুড, থ্যাংক ইউ সো ভেরি মাচ। দিয়াও কি দিয়া জাকারিয়া, আচ্ছা দিয়াও জাকারিয়া। ওকে ভাইয়া পুরা, আমরা পড়াশোনায় চলে যাই। আমরা এটা বুঝলাম 3 নাম্বারটা। আচ্ছা, এখন এই 3টা যে আমরা বুঝলাম, এই 3টা দিয়েই কিন্তু আমরা বিগত সালে এসেছে এমন একটা মুনাসাখা কিন্তু আমরা কিন্তু সলভ করে দিতে পারি। সবাই একটু বলো তো। আমি আচ্ছা, মুস্তাকিম এস মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাই আবার দেখবা। সবাই একটু আমাকে বলে, এই যে 3টা দেখলাম, এই 3টা তাসির ফর্মুলা দিয়েই কিন্তু আমরা বিগত সালের একটা 3 তালা অঙ্ক কিন্তু আমরা করে ফেলতে পারি। সবাই একটু আমাকে বলো, আবার বুঝাবো ভাইয়া। এবার আমরা ডিরেক্ট বিগত সালের তোমাদের সাজেশন দেওয়া হয়েছে, এমন একটা আমরা মুনাসাখার মাধ্যমে আমরা তোমাদের এই বিষয়টা বুঝাবো। সবাই একটু বলো, আমি মুনাসাখাতে যাব কিনা? এই একজন বলতেছো তাসহি কোনটাকে ধরা হবে। দেখো, তাসহি শব্দের অর্থ বন্টন করা। এই যে মাসালাগুলা যে দিছে প্রত্যেকজনকে, এটা কিভাবে দিছে? এটা তাসহি করার মাধ্যমে দিছে, শুদ্ধিকরণ। তাসহি শব্দের অর্থ কি? শুদ্ধিকরণ। এই মাসালাগুলাকে শুদ্ধিকরণ করার মাধ্যমে বন্টন করে দিছে। এই যে দেখো, তাসহি, এই 30কে সবার মাঝে বন্টন করা, এটাকেই তাসহিহ বলে। ক্লিয়ার? আচ্ছা, সাইফুল্লাহ সাইফ, এটা কি ক্লিয়ার তুমি? ওকে, তাহলে আমরা বিগত সালের যে একটা মুনাসাখা আছে, আমরা এই 3টা যে পড়লাম, এই 3টা থেকেই দেখি আমরা আসলে আমাদের মুনাসাখা আমরা ডিরেক্ট করতে পারতেছি কিনা, পরীক্ষার প্রশ্ন আমরা সলভ করতে পারতেছি কিনা। আমরা এরকম একটা বিগত সালের প্রশ্ন দেখব। আচ্ছা, বিগত সালের প্রশ্ন যদি আমরা দেখি, বিগত সালের প্রশ্নটা আমি একটু লিখি, তোমরা আমার সাথে সাথে খাতা কলমে লিখবা। আমরা আজানের আগেই এই তাসহিটা যে 3টা ফর্মুলা শিখলাম, এই 3টা ফর্মুলা দিয়েই আমরা মূলত এটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের যে এই মুনাসাখা আমরা পারি কিনা একটু দেখি, আসলে আমরা পারি কিনা, তোমরা বুঝতেছো কিনা। মাসালাটা হচ্ছে এইরকম যে মাতাত ইমরাআতুন, মাতাত, সবাই একটু লেখো। এটা বিগত সালে পরীক্ষাতে এসেছে, তোমাদের এই বছরেও সাজেশনে আছে এবং আসার মতো। মাতাত ইমরাআতুন আন জাওজিন, আন জাওজিন। আচ্ছা,
আচ্ছা, আমার মনে হয় এটা লেখাটা বিলাসিতা, এটা না লিখে আমি ডিরেক্ট হচ্ছে তোমাদের যে কারা কারা আছে আমি এইটাই মনে হয় দিলে মনে হয় বেস্ট হবে। আচ্ছা, একজন মৃত ব্যক্তি মারা গেছে, সে স্বামীকে রেখে গেছে, কন্যাকে রেখে গেছে, বোনকে রেখে গেছে। একজন মৃত ব্যক্তি, হ্যাঁ, সে মারা গেছে কাকে কাকে রেখে? সে স্বামীকে রেখে গেছে, তারপরে হচ্ছে কন্যাকে রেখে গেছে এবং বোনকে রেখে গেছে। এই তিনজনকে সে রেখে গেছে। এখন সর্বপ্রথম আমাদের কাজ কি বলো? সবার প্রথম আমাদের কাজ হচ্ছে সবার অবস্থাগুলো দিয়ে দেওয়া, সবার যে হালতগুলো সেগুলো। আচ্ছা আচ্ছা ভাইয়া, সারা রাত ঘুমাই নাই ভাইয়া, এটা করা যাবে না, ঘুমটা ঠিক রাখতে হবে। আচ্ছা, তো স্বামীকে যদি আমরা দিই, যেহেতু কন্যা আছে, আর স্বামীর দুইটা অবস্থা আমরা জানি, একটা হচ্ছে নিসফ আর এটা হচ্ছে রুবু। যেহেতু কন্যা আছে তার মানে স্বামী কত পাবে ভাইয়া পুরো বলো তো? যেহেতু কন্যা আছে তার মানে স্বামী পাবে হচ্ছে 4/1। কন্যা কত পাবে? যেহেতু একাই, সে পাবে হচ্ছে অর্ধেক। আর বোন সে কি পাবে? সে কিন্তু আসাবা হবে। সে কি হবে? আসাবা হবে, কারণ ফুপি সবসময় ভাতিজির সাথে আসাবা হয়। আচ্ছা, যেহেতু বোনের অবস্থাগুলো পড়ে নিবা। যদি বোনের এরকম একটা অবস্থা আছে যে যদি বোনের সাথে কন্যা অথবা হচ্ছে কন্যার কন্যা মানে মৃত ব্যক্তির নাতনি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বোন আসাবা হবে। আসাবা মানে কি? এটা তোমরা সবাই জানো যে সবার সম্পদ দেওয়ার পরে বাকি যে সম্পদগুলো থাকবে সেই সম্পদ পাবে হচ্ছে আমাদের এই আসাবা। আচ্ছা, তাহলে আমাদের মাসালা কত দিয়ে হবে? 4 এবং 2 এর মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আমরা জানি বড় সংখ্যাটাই হয়, তার মানে আমাদের মাসালা হবে 4 দিয়ে। মাসালা হবে কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে যদি আমরা মাসালা দেই তাহলে আমাদের স্বামী কত পাবে? আচ্ছা, এটা অন্য কালি ব্যবহার করি এবং ছোট করে লিখি। স্বামী পাবে কত? 4/1 আচ্ছা, কন্যা কত পাবে? কন্যা পাবে 2 ভাগ, অর্ধেক, তার মানে 2। আর 2 আর 1 3, বাকি যে অংশটা সেটা বোন পাবে, যেহেতু বাকি আর 1 আছে, তার মানে 1 পাবে কে? 1 পাবে হচ্ছে বোন। আমাদের কোনো কিন্তু সমস্যা নাই। কিন্তু সমস্যা হইল এরপরে এইখান থেকে দেখো, মাতাত ইমরাতুন আন জাওজ, স্বামী, হ্যাঁ, তারপর হচ্ছে বিন্ত, মেয়ে, এরপর হচ্ছে উখত এবং হচ্ছে বোন। সুম্মা মাতাতিল বিন্তু, এরপরে কি গেছে? এই কন্যা মারা গেছে। কন্যা কি গেছে? মারা গেছে, মৃত। এই কন্যা মারা গেছে। সে কি কি? তাহলে মারা গেছে কে? কন্যা। কন্যা মৃত। সে কেমন ওয়ারিশ রেখে গেছে? সুম্মা মাতাতিল বিন্ত আন জাওজিন, সে রেখে গেছে স্বামীকে। এরপরে এখন তোমরা করবা, স্বামীকে রেখে গেছে, তারপরে হচ্ছে আন জাওজিন ওয়া বিনতাইনি, 2টা মেয়েকে রেখে গেছে। মেয়ে কয়জন? 2 জন মেয়ে, হ্যাঁ, ওয়া ইবনিন, এবং একটা ছেলে। একটা ছেলে, এই হচ্ছে সে রেখে গিয়েছে। আচ্ছা, সবাই এই পর্যন্ত বুঝছো কি না? ইয়াস, সবাই তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের কন্যার সম্পদ ছিল জানি কত? এই সবাই বলো। ইয়াস, ধন্যবাদ। কন্যার হাতে কিন্তু আমাদের সম্পদ আছে কত? 2। কন্যার যে ওই যে 2 ছিল সেই 2 কিন্তু আমাদের কি আছে? হাতে আছে। এটা হচ্ছে আমাদের হাতে আছে। আমাদের মাসালা কত হবে? মাসালা কিভাবে বের করব? সবাই আমরা বের করি যেভাবে বের করি। স্বামী যেহেতু ছেলে মেয়ে আছে, তার মানে স্বামী কত পাবে? 4/1। 4/1। মেয়ে যেহেতু 2 জন এবং মেয়ের সাথে ছেলে আছে, তার মানে এখানে ছেলে মেয়ে কিন্তু ভাইয়া পরে কি হবে বলতো? এরা কিন্তু হচ্ছে আসাবা। আসাবা বলতে কি? আসাবা বলতে স্বামীর অংশ দেওয়ার পরে বাকি যেটা থাকবে পুরোটাই কিন্তু ছেলে মেয়ে, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, এইরকম করে কিন্তু আসাবা হবে। তাহলে আমাদের মাসালা কত দিয়ে হচ্ছে? আমাদের মাসালা কিন্তু 4 দিয়েই হচ্ছে, কারণ যেহেতু আমাদের একটাই অংশ আছে, একটাই সংখ্যা আছে, এই জন্য আমাদের মাসালা কত দিয়ে হচ্ছে? আমাদের মাসালা কিন্তু 4 দিয়ে হচ্ছে। তো মাসালা যদি 4 দিয়ে হয় তাহলে আমাদের এই যে স্বামী কত পাবে? স্বামী পাবে হচ্ছে
4-এর 1 মানে হচ্ছে 1। ওকে, আর বাকি যে 3 অংশ, এই 3 অংশ পাচ্ছে আমাদের মেয়ে 2 জন এবং ছেলে 1 জন। আচ্ছা, সমস্যাটা এখন হবে কোথায় বলো তো? এই যে মেয়ে 2 জন, তার মানে 2 অংশ পাবে এবং তাদের দ্বিগুণ পাবে কত? ছেলে। তাহলে এইখানে 2 অংশ আর ছেলের একার 2 অংশ, মেয়েদের 2 জনের 2 অংশ আর ছেলের একাই হচ্ছে ডবল, কারণ মেয়েদের থেকে ডবল পাবে ছেলে 2। তাহলে এইখানে বলো তো রুউস কত হইল? সবাই একটু দ্রুত বলো। রুউস বা সংখ্যা, আমাদের এই যে ওয়ারিসদের সংখ্যা কত হইল? অবভিয়াসলি এখানে কিন্তু ওয়ারিসদের সংখ্যা হইল 4, কারণ এইখানে মেয়েদের 2টা যেহেতু মেয়ে, তার মানে 1-1 করে পাবে, 1-1 2, আর ছেলে যেহেতু মেয়েদের দ্বিগুণ পাবে, তাহলে একজন মেয়ে যদি 1 করে পায়, তাহলে ছেলে কত পাবে? তার দ্বিগুণ 2। তাহলে 1-1 2 আর ছেলে একাই পাচ্ছে 2, 2 আর 2 4। তাহলে আমাদের ওয়ারিসদের সংখ্যা হচ্ছে 4, কিন্তু আমাদের অংশ তাদেরকে দিতে পারবো কত? 3। এখন এই যে 3 এবং 4 এর মাঝে সবাই বলো সম্পর্ক কি? বলো 3 এবং 4-এর মাঝে সম্পর্ক কি? সবাই দ্রুত বলো। লাগে কি লাগে না এখন দেখো যে এই মাসালাগুলো আসলে কিভাবে আগাচ্ছে। 3 এবং 4-এর মাঝে সম্পর্ক কি? সবাই দ্রুত বলো। ইয়েস, এই 3 এবং 4-এর মাঝে সম্পর্ক হচ্ছে আমাদের তাবায়ুন। এটা আমরা পড়েছি, তাবায়ুন। তার মানে 3 এবং 4 একটা আরেকটার সাথে বিভাজ্য যায় না, যেহেতু সম্পর্ক হচ্ছে তাবায়ুন। তার মানে আমাদের একটু আগেই কিন্তু আমরা পড়লাম, যদি আমাদের এই ওয়ারিসদের সংখ্যা এবং তাদের অংশ যদি তাওয়াফুক না হয়, না অন্য কিছু হয়, তাদাখুল হতে পারে, তাবায়ুন হতে পারে, হ্যাঁ, অন্য যদি কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ওয়ারিসদের যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যা দিয়ে আমাদের মূল মাসালাকে কি করতে হবে বলো তো ভাইয়া? পুরা গুণ করতে হবে। তাহলে 4-কে আমাদের এই যে এখানে তাসিহ করি, তাহলে তাসিহ যদি করি তাহলে আমাদের 4 গুণ 4 সমান কত হবে? 16। আমাদের তাসিহ হইল কত? 16। সবাই একটু রেসপন্স করো, তোমরা বুঝতেছো কি না, নাকি আমি একাই বুঝতেছি? আচ্ছা, 16। তাহলে 16 থেকে আমার 4 ভাগের 1 ভাগ দেই, এদেরকে দেই হচ্ছে 4 স্বামীকে। 16 থেকে 4 ভাগের 1 ভাগ 4, আর বাকি 3, 3 আর 4 কত হচ্ছে? 12, বাকি দেখতেছে 12। 12 থেকে 2 মেয়ে পাবে হচ্ছে 3 3 6, কারণ তাদের যেহেতু তাদের দ্বিগুণ পাবে হচ্ছে ছেলে, হ্যাঁ, ছেলে পাবে হচ্ছে তাহলে আমাদের কত? 6। আর এই যে 2 বোন, তারা পাবে 3 যোগ 3, 3 3 6। তাহলে ছেলে 2 জন মেয়ে, তাদের দ্বিগুণ পাইলে হচ্ছে ছেলে, তারা পাইলো 6 এবং এরা পাইলে হচ্ছে 6। এই পর্যন্ত সবাই বুঝছো কি না? সবাই বলো। ইয়াস, এই পর্যন্ত সবার বুঝে আসছে। এখন যেটা সমস্যা হবে, এখন ভাইয়াপুরা যেটা সমস্যা হবে, সমস্যাটা হইলো ভাইয়া হাতে আছে মাত্র 2, আমার তাসিহ হয়েছে কত? 16। তাহলে হাতে এবং তাসিহি এই যে 16 হইল, এখন আমি কি করব? এখন আমার কি করতে হবে? এই জায়গাতে আমার সমস্যা হবে। যদি এই জায়গাতে এই মুনাসাকা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইখানে সবাই ঝামেলা করে। যদি আমার তাসহির বা মূল মাসালার যেটাই আমরা করি না কেন, হাতের সাথে এবং তাসহিরের সাথে যদি আমার এখানে তাদাখুলের সম্পর্ক হয়, কিসের সম্পর্ক হয় বলো তো সবাই? তাদাখুলের সম্পর্ক হয়, তাদাখুল। আচ্ছা, এই সম্পর্কটা কি বলো তো সবাই? তাদাখুল, তাদাখুল অথবা তাওয়াফুক। তাওয়াফুক, এখানে কিন্তু 2টা সম্পর্কই আমরা পাই, তাদাখুলও পাই, তাওয়াফুকও পাই। তাদাখুল সম্পর্কটা কিরকম? যে 2 কিন্তু 16-র মধ্যে যায়, 2 কিন্তু 16-র ভিতরে যায়, 8 2 16। আবার তাওয়াফুক হয় এই যুক্তিতে, আমরা কিন্তু এই 16কে কিন্তু হচ্ছে 8 দিয়ে ভাগ দিতে পারি, 8 2 16। আবার এইদিকে 2-এর এখানে কিন্তু 1 কিন্তু আমাদের থাকে, ঠিক আছে? তো আমরা ওই দিকে আমরা করতে যাব না, আমরা এটাকে যদি মিশাই দেই, আচ্ছা আচ্ছা, আমরা এটাকে তাদাখুল সম্পর্কটাই ধরলাম, তাদাখুল। আচ্ছা, তাদাখুল যদি তাদাখুলের সম্পর্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে তাদাখুল কত দিয়ে হয়েছে বলতো? 2 এবং 6 এর মধ্যে তাদাখুলের যে উফুকটা সেটা কত? 8, 8 2 16, 8। তাহলে আমার তাদাখুলের যে উফুকটা, যদি তাদাখুল ধরি তাহলে সেক্ষেত্রে তাদাখুলের উফুকটা 8, আর যদি তাওয়াফুক ধরো তাহলে কিন্তু 16-র উফুক হচ্ছে আমাদের 8 এবং 2-এর উফুক কিন্তু হচ্ছে 1।
এখন এই একটা তুমি লিখলেও লিখতে পারো, না লিখলেও না লিখতে পারো। এটা ধরবা হচ্ছে তাওয়াফুকের ক্ষেত্রে। যদি তাওয়াফুক ধরো তুমি, তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেসটা আগাবে। কিন্তু তুমি যদি তাওয়াফুক না ধরো, তাওয়াফুক তাদাখুল দুইটা ধরতে পারবা। তাওয়াফুক না ধরো, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদাখুল ধরে তুমি কিন্তু তাদাখুল হওয়ার পরে যেটা ওই তার দুইটার মাঝে যে ভাগ করলে যে ভাগফলটা আসবে, ঠিক আছে, সেই ভাগফলটা যেটা থাকবে সেই ভাগফল দিয়ে মূল মাসালাকে গুণ করতে হবে। আচ্ছা, তো 8 আসতেছে আমাদের ভাগফল, সেই ভাগফল দিয়ে এখন মূল মাসালাকে গুণ করো। তাহলে আমাদের তাসিহ করতে হবে উপরেও। উপরে যদি তাসিহ করো, তাহলে এখানে আছে 4 গুণ আমার এখানে আসতেছে কত 8, তাহলে 4 আসতে 32। এটা হচ্ছে আমাদের মূল। ওইখানে যেহেতু গুণ করলা, ওইখানে যেহেতু বাড়াই দিলা, গুণ করলা, তার মানে এই জায়গাতেও তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই জায়গাতে যদি 1কে ওইখানে যদি 8 তাসির সাথে যেহেতু 8 গুণ করেছো, তার মানে এই যে অংশগুলো আছে এই অংশগুলোর সাথেও তোমাকে এই 8টাকে গুণ করে দিতে হবে। 8টাকে যদি গুণ করে দাও, তাহলে 8কে 8, আর এইখানেও 1 আছে, এইখানেও 8কে 8, ওই 8কে 1-এর সাথে গুণ করে দিলা। সবাই তোমরা বুঝছো কি না? সবাই একটু দ্রুত বলো। আচ্ছা, এরপরে আমরা তিনতলা যে অঙ্কটা আছে সেই তিনতলা অঙ্কটা করে আমাদের তোমাদের থেকে আমরা আরো প্রশ্ন নেব। ওকে, সবাই একটু দ্রুত বলো, বুঝছো কিনা? 4 বুঝে নাই, মাসালা 4 হইছে কেন? এই স্বামীর অংশ দিয়ে কিন্তু মাসালা হয়। এটা কিন্তু স্যার বলছে একবার যে স্বামীর অংশ যেটা সেটা দিয়ে মাসালা হয়। তাহলে কি স্বামীর অংশ দিয়ে যদি মাসালা হয়, তাহলে অবশ্যই 4 দিয়ে মাসালা হবে, ঠিক না স্যার? হ্যাঁ, আমরা এটা লসাগু করছি, এই যে 4, তারপর 2, 4 এবং 2 এর মাঝে লসাগু করলে তো 4ই হবে। 4 হবে। সবাই দ্রুত বলো, বুঝছো কিনা? ওই যে খালেদ সাইফুল্লাহ সাইফ বলতেছে 4 কেমন হলো বুঝে না ভাইয়া। ভাইয়া, এটা তো শুরুতেই আমরা বললাম না? তুমি তো শুরুর দিকে কিন্তু আমরা এটা কিন্তু বলছিলাম যে আমাদের এখানে যে প্রত্যেকের অংশগুলো থাকবে, এই অংশের যে হরগুলো থাকবে, এই হর দিয়ে আমরা লসাগু করব। তো 4 এখানে প্রথম অংশের দিকে তাকাও, 4-এর 1, 2-এর 1 এবং আসাবা, তো আসাবা তো বাদ, এখানে তো কোনো অংশ নাই। তো এখানে 4-এর 1, 2-এর 1, তো এখানে 4 আর 2 এই দুটো যদি লসাগু করো, তাহলে কিন্তু তোমার কিন্তু কত আসে? এই যে 2 2 4, এই যে 4 লসাগু হইলো 4, আমরা কিন্তু ওই জন্য মাসালা করছি 4। বলো তো ভাইয়া, বুঝছো কিনা? খালেদ সাইফুল্লাহ সাইফ ভাইয়া বলো, বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা এই যে 2 তালা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পেরেছি। 2 তালা পর্যন্ত, এই পর্যন্ত সবাই বলো, বুঝছো কিনা? আচ্ছা, আমি কমেন্ট দেখতে পারতেছি না। হ্যাঁ, বুঝছি, জি জি, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় মাসালাকে আরেকবার রিপিট করলে ভালো হবে। আচ্ছা, আমরা যেহেতু সময় কম, আমাদের আজান দিয়ে দিবে, আমরা 3 তালা যে তৃতীয় যে স্তরটা আছে, তৃতীয় স্তরটা করে আমরা হচ্ছে আবারও আমি একটা গ্লান্স আবার হচ্ছে একটা রিপিট করব। আচ্ছা, এরপরে কি হলো দেখি। আমাদের তো প্রথমে কন্যা মারা গেল, এরপরে বলতেছে সুম্মা মাতাতিল উখত, উখত মারা গেছে। উখত কে? এই যে বোন। উখত মানে কি? বোন। এই যে বোন মারা গেছে, এই যে বোন, এই যে বোন মারা গেছে। সুম্মা মাতাতিল উখত, এরপরে মারা গেছে হচ্ছে বোন। কাদেরকে রেখে? সুম্মা মাতাতিল উখত আন বিনতাইন, 2 জন মেয়েকে রেখে, এবং ওয়া আবিন, এবং হচ্ছে কি পিতাকে রেখে। 2 জন কন্যা এবং পিতাকে রেখে মারা গেছে। কে মারা গেছে? ওই যে বোন। তাহলে মারা গেল হচ্ছে বোন। হ্যাঁ, কাদেরকে রেখে? 2 জন পিতাকে, না সরি, 2 জন কি দেখলাম, 2 জন কন্যাকে। আচ্ছা দাঁড়াও, 2 জন সুম্মা মাতাতিল উখত, বোন মারা গেছে। আন বিনতাইন, 2 জন মেয়ে এবং হচ্ছে বাবা, 2 জন মেয়ে। তাহলে মেয়ে কয়জন? 2 জন, এবং বাবা বা পিতা। আচ্ছা, এবং পিতা এদেরকে রেখে কে মারা গেছে? বোন মারা গেছে। আচ্ছা, বোনের সম্পদ জানি কত ছিল ভাইয়ারা? বোনের সম্পদ কিন্তু ছিল, হাতে আমার আছে 8। ওই যে শেষ সময় কিন্তু তার 8 সম্পদ ছিল। ওই শেষ সময় যেটা থাকবে না, ওই হাতে ছিল 2। কোথা থেকে? এই ভাইয়া রিয়াদ হোসেন ভাইয়া, হাতে 2 বলতে এই যে কন্যা প্রথম অবস্থায় সে 2 অংশ পাইছিল না, সেই 2 এটা, এই যে মারা গেছে। হ্যাঁ, সে 2 অংশ রেখে তো মারা গেছে। এখন সে যে মারা গেছে, তার যে উত্তরসূরি যারা সম্পদটা পাবে, তারা তো ওই তার যে 2 অংশ আছে সেই অংশ থেকেই তো পাবে, তাই না? রিয়াদ ভাইয়া বুঝছো কিনা? একটু রেসপন্স করো তো। ওকে, আচ্ছা, কন্যা তাসহি থেকে অংশ পাবে না স্যার? কন্যা না না, সে তো মারাই গেছে, এ তো মারা গেছে, এ মারা গেছে না। যে একবার মারা যাবে সে আর কোনো কিছুই পাবে না। মোশাররফ হোসেন ভাইয়া বুঝছো? যে একবার মারা যাবে সে আর কোনো অংশ পাবে না পরবর্তী, তারপরে যদি কোনো বন্টন হয়। ওকে, হ্যাঁ, ইয়েস মাস্টার বিন ভাইয়া, ধন্যবাদ। ওকে, তাহলে মৃত ব্যক্তি, তার 2 জন মেয়ে আছে এবং কে আছে?
পিতা আছে, 2জন মেয়ে এবং 1জন পিতা। তো আমরা হাতে আছে আমাদের কত সম্পদ? 8 সম্পত্তি। এখন আমাদের মাসালা তাহলে করি, আমাদের মাসালা কত দিয়ে হবে বলো তো? যেহেতু এখানে 2জন মেয়ে, তার মানে তাদের অংশ কত? একজন হলে নিসফ হইতো, যেহেতু একাধিক সেহেতু কত পাবে? 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ। আর পিতা সে হচ্ছে কত? যেহেতু কন্যা সন্তান আছে তার মানে সুদুস প্লাস আসাবা, সুদুস প্লাস আসাবা। আচ্ছা, তাহলে 3 এবং 6 এর মাঝে আমরা যদি মাসালা করি তাহলে মাসালা কত হবে? মাসালা কিন্তু আমাদের 6ই হবে, কারণ আমরা জানি একটার ভিতরে যদি নিঃশেষী বিভাজ্য হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়? নিঃশেষী বিভাজ্য যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বড় সংখ্যা দিয়ে কিন্তু আমাদের মূল মাসালা করতে হয়। তাহলে এখন আমরা অংশটা দেই। অংশ যদি আমরা দিতে যাই, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি, অংশ যদি দেই তাহলে আমরা মেয়েকে দেবো হচ্ছে 3 এর 2 যেহেতু 4, আর বাবাকে দেবো হচ্ছে 1 6 এর 1 এবং আসাবা হিসেবে বাকি সম্পদ, তাহলে 4 আর 5 বাকি থাকতেছে 1, ওই 1 হিসেবে আসাবা হিসেবে বাকি 1 পাবে। তাহলে বাবা পাচ্ছে আমার 2 এবং মেয়ে পাচ্ছে 4। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি কিনা? সবাই একটু ক্লিয়ার বলো, বুঝছি কিনা? আমাদের 6 মাসালা হয়েছে 6 এবং হাতে আমরা দিয়ে দিছি, এবং আমাদের এইখানে ভিতরে কোনো ঝামেলা নেই। সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সমস্যা হচ্ছে ভাইয়া অন্য জায়গায়। কোন জায়গায় সেটা? সেটা হচ্ছে আমাদের এই যে হাতে আছে 8, হাতে আছে কত? 8, আর মাসালা হচ্ছে 6। এই দুইটার মাঝে আমাদের এখন সম্পর্ক বের করতে হবে। আমাদের সম্পর্কটা যেটাতে লাগবে সেটা হচ্ছে এই যে হাতে এবং মানে এই যে একবার হচ্ছে ভিতরে আমার মাসালার ভিতরে তাসহিহ করার জন্য আমাদের কি করতে হচ্ছে? আমাদের সম্পর্কগুলো লাগতেছে, এবং এই হাতে যেটা আছে মাসালার সাথে ওইখানে একটা রিলেশন দেওয়ার জন্য আমাদের কিন্তু সম্পর্কটা লাগতেছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ মিশকাতুর রহমান ওয়াহেদ আজান দিচ্ছে ভাই, আমরা খুব দ্রুত এটা শেষ করে আমরা শেষ করবো। আচ্ছা, তাহলে হাতে আছে আমার 8, মাসালা হচ্ছে 6, দুইটার মাঝে আমরা যদি সম্পর্ক দেখি তাহলে এই সম্পর্কটা হচ্ছে সবাই বলো তো কি? তাওয়াফুক। তাওয়াফুক যদি হয়, তাওয়াফুক মূল তাওয়াফুক হচ্ছে 2, এই ভুলটা কিন্তু তোমরা করবা না। মূল তাওয়াফুক হচ্ছে 2, কিন্তু প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু উফুক বের হচ্ছে। 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে কত হচ্ছে? এই দিকের তাওয়াফুকটা হচ্ছে আমার 3, আর এই 8 এর এই দিকের তাওয়াফুকটা আমার কত হচ্ছে? 4। এই বিষয়টা কি বুঝছো? এটাই না বুঝলে কিন্তু তুমি কিন্তু কোনোভাবেই কিন্তু মানে পারবা না। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ রিয়াদ হোসেন ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এই জিনিসটা কিন্তু বুঝবা, তাওয়াফুক মূল যে তাওয়াফুক গসাগু সেটা হচ্ছে 2, সেটা হচ্ছে আমার কত? 2, কিন্তু এই 2 এর সাথে আমার মূল মাসালার এর কিন্তু আলাদা একটা তাওয়াফুক আছে, আবার হাতে যেটা আছে তার কিন্তু আলাদা একটা তাওয়াফুক আছে। তাহলে মূল মাসালার তাওয়াফুক হচ্ছে 3, হাতের তাওয়াফুক হচ্ছে 4। তো যেটা করতে হবে, এই যে হাতের যে তাওয়াফুকটা আছে হাতের তাওয়াফুককে নিচে গুণ করতে হবে, আর মাসালার যে তাওয়াফুকটা আছে সেটাকে উপরে গুণ করতে হবে। আবার বলতেছি, হাতের যে তাওয়াফুকটা আছে বা উফুকটা আছে হাতের উফুকটাকে নিচে গুণ করতে হবে, আর মাসালার যে উফুকটা আছে সেটাকে উপরে গুণ করতে হবে। তাহলে হাতে আমার কত আছে? 4, হাতে যেটা 8, 8-এর তাওয়াফুক হচ্ছে আমার 4 উফুক, এই 4কে নিচে গুণ করতে হবে। তো আমি যদি নিচে গুণ করে দেই, নিচে যদি গুণ করে দেই তাহলে আমার এইখানে হবে কত? 4 চোখ 16, 4 4 16, এবং এখানে হচ্ছে 2 যেহেতু হচ্ছে তাহলে 4 2 8, এবং ওইদিকে আমার 6-এর যে উফুকটা আছে 3, এই 3কে এই মূল মাসালায় এখানে আরেকবার গুণ করে দিতে হবে। তাহলে এটা লাল কালি ব্যবহার করি। আচ্ছা, এইখানে আমার এই ফাইনাল আরেকবার তাসহিহ হচ্ছে, সেটা হচ্ছে এই যে 32। এখন কিন্তু এই মূল মাসালায় যাবে না, এই 32 যেটা আমার তাসহিহ হয়ে আসছে, 32 গুণ এই যে 3, 3 32-এ 96। এখন এইখানে যে 3 গুণ করলা, এই যে 3 উপরে সব জায়গায় যে অংশগুলো আছে প্রত্যেক জায়গাতে তুমি 3 3 গুণ করে দিবা। তো 8 এখানে ছিল, 8-এর এখানে গুণ করে হয়ে যাবে কি 3 8 24, এটা হচ্ছে ফাইনাল। এই যেহেতু মারা গেছে এ আর কিচ্ছু দিতে হবে না। স্বামী যেহেতু এখানে 4 আছে, তো এইখানেও কি ওই 3 যেহেতু এখানে গুণ করছে এখানেও 3 গুণ করবে, তাহলে কি হবে? 3 4 12, এটাই হচ্ছে ফাইনাল, আর কোনো কোথাও যাবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে মেয়ে 3 3 3 6 পাচ্ছে, তাহলে 6 থেকে এখানেও 3 গুণ করবে, তাহলে তারা কত পাবে? 18, এইটাই ফাইনাল, আর কোনো কিছুতে যাবে না। ছেলে হচ্ছে 6, একে যদি আমরা ফাইনাল দিই তাহলে 3 6 18 18 18, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ফাইনাল মূল মাসালা এবং ফাইনাল হিসাব। আর এই যে হাতের যেটা উফুকটা আছে সেটা তো আমাদের
নিচে কিন্তু চলে গিয়েছে। এই হচ্ছে ভাইয়া আপুরা আমাদের মোটামুটি সমস্যা নেই ভাই। এই কি বলতেছে, কে বলতেছে এটা যে আমার দ্বারা হবে না? আচ্ছা, এস এফ সুমি আক্তার ফাতেমা, এই আপু কে বলছে তোমার দ্বারা হবে না? একটু সময় নাও, প্রথমবার দেখতেছো তো তুমি। এই ক্লাসটা ইউটিউবে যেহেতু রেকর্ডেড থাকবে, তুমি এই ক্লাসটা দেখার পরে তুমি ইউটিউবে আরও দেখবা, ইউটিউবে টেনে টেনে না টেনে না টেনে ক্লাসটা একটু সুন্দরভাবে আরেকবার দেখবা। যেহেতু একবারে এমন অনেকেই আমি জানি এখানে আছে যারা হয়তোবা এমন মাদ্রাসাও আছে যেই মাদ্রাসাগুলোতে আসলে পড়ানোই হয় না, টিচাররা এটা পড়াই না, ঠিক আছে? এমনও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে আমার জানা মতে। সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা সময় নাও, বুঝো, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি অ্যাট আ গ্লান্স আরেকবার কি বলবো, এটা কত সালের প্রশ্ন ভাই? এটা কত সালের প্রশ্ন? এটা কত সালের প্রশ্ন? আচ্ছা আচ্ছা, এটা বিগত সালে তোমাদের সাজেশনে এটা ছিল ভাইয়া? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিগত সালে আসছিল। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফারাইজটা। যেটা সহজ লাগে সেটা করবেন, তাদাখুলটাই সহজ। ইয়েস, সবাই বলো এটা বুঝছো কি না? কয়টা বলতে এটা হয়েছে না, কি হলো এখানে? আচ্ছা ইয়েস, সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, সবাই আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে ব্যাটারি লেভেল লো, এক্সচেঞ্জ ব্যাটারি। আচ্ছা আচ্ছা, ব্যাটারি গেছে গা। আচ্ছা, সবাই কি তোমরা আমাকে শুনতে পারতেছো? সবাই একটু বলো তো আমাকে শুনতে পারতেছো কি না? আগের 32, সবাই একটু বলো তো আমাকে শুনতে পারতেছো কি না? হ্যাঁ, ব্যাটারি লো, মুস্তাকিম এস। আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই ভাইরা, একটু সমস্যা হয়েছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, এখনই ঠিক হয়ে যাবে। তোমাদের যে পেজে তোমাদের 3টা মাসালা কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেই 3টা মাসালা থেকে, বা আমি হচ্ছে তোমাদের পেজে আজকেই হচ্ছে এই ক্লাস শেষ হওয়ার পরে, তোমাদের ফায়াজ ভাইয়ের ক্লাস নেওয়ার পরে আজকে তোমাদের 2টা মাসালা আমি তোমাদেরকে দেবো হোমওয়ার্ক হিসেবে, ঠিক আছে? গ্রুপে পোস্ট দেওয়া হবে, সেই হোমওয়ার্কটা তোমরা তোমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা সাবমিট করবা। ওকে, এবং আমরা তো গ্রুপে আছি, যে কোনো কিছু যদি না বুঝো তাহলে হচ্ছে ফেসবুক গ্রুপে আমাদেরকে, ফায়াজ ভাইকে আমাকে ট্যাগ করে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা সেই প্রশ্নের উত্তর দেব। সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা আছি, সেইখানেও তোমরা আমাদের কাছে জিজ্ঞেস করতে পারো। তাহলে আমাদের এইখানে যেটা সমস্যা চলতেছে, সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই নামাজ পড়ে আসো। হ্যাঁ, নামাজের ছুটি, নামাজের জন্য বিরতি 20 মিনিট দেওয়া হলো। এখন বাজতেছে হচ্ছে 6টা 25 হয়ে গেছে না, দেখা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, প্রবলেম সলভ। ওকে, তাহলে আমরা এটা সুন্দরভাবে আমরা দেখব। এই পিডিএফ যেগুলো ছিল এই পিডিএফটা থেকে যাবে। হ্যাঁ, তো তোমরা এখন হচ্ছে সবাই নামাজ পড়বা। নামাজের পরে এখন বাজতেছে হচ্ছে 6টা 56, তোমাদের নামাজের বিরতি থাকবে 7টা 15 পর্যন্ত, 7টা 20 পর্যন্ত। আচ্ছা, এখন বাজতেছে 6টা 15, 6টা 56, 7টা 20, নামাজের বিরতি। ওকে ভাই আপুরা, তাহলে সবাই তোমরা নামাজ পড়ো, এবং নেক্সটে তোমাদের ইনশাল্লাহ আমার সাথে ইসলামের ইতিহাসের 2য় ক্লাসে দেখা হবে। তোমাদের ফায়াজ ভাইয়া আরও ক্লাস নেবে, এবং তোমাদের হোমওয়ার্ক যেটা দেওয়া হবে সেটা তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটা করবা, এবং যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই নামাজ পড়ো।
ভাইয়া এটা